Hello, Assalamu alaikum. Welcome to our today's class, and I am really grateful to Almighty Allah to attend the class in time. And I'm also very much happy to join this class, and I of course welcome to our all participants. And I must greet you all good evening for joining this session, and I'm very much thankful to all the organizers of March Forward. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আজকের এই লাইভ সেশনে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। and I'm really fascinated to be here in front of you in such a splendid class. আজকে আমরা ইংরেজি বিষয়ে কথা বলবো এবং আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে একজন প্রিভিলেজড পারসন মনে করছি বিকজ এরকম একটি এক্সক্লুসিভ ক্লাসে অংশগ্রহণ করার এবং শেয়ার করার সুযোগ পেয়েছি এবং আমার প্রিয় একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি অন ইংলিশ গ্রামার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই যারা যোগদান করেছেন, আমরা একটু জানতে চাই বাংলাদেশের কোন প্রান্তে এই মুহূর্তে আপনি অবস্থান করছেন, and which part of Bangladesh you are now staying. Please mention your district's name in the comment box. আর আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছেন শুরু থেকে এবং আপনাদের যে রেসপন্স it is unparalleled and unique also. তো আমি সবাইকে I want to greet you all once again. I want to congratulate all of you for joining these classes regularly. আরেকটি বিষয় হলো যে আমরা যারা আগামী দিনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই দেশটাকে আমরা গড়তে চাইছি, তাদের নিজেদের তৈরি হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি বলে আমি মনে করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা লার্নার্স, লাইকার্স, ভিউয়ার্স, আমাদের ওয়েল উইশার্স, যারা দেখছেন অ্যাডভাইজার্স সহ আমাদের টিচার্স, কোর্স কোঅর্ডিনেটর এবং কোর্স প্যানেল টিচার্স, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম অভূতপূর্ব একটি অনুষ্ঠান, একটি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, একটি ফ্রি শিক্ষা কার্যক্রম বলবো যে আমরা করতে পারছি এবং আমি নিজেও এটিতে কানেক্টেড হতে পেরেছি এবং এই জন্য আমি মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আমরা রেসপন্স দেখতে পাচ্ছি আজকের ক্লাসে, আমি অত্যন্ত আনন্দিত। আর আজকে আমি শুরুতেই আমাদের এই বিসিএস কোচিং ফর ফ্রি অর্গানাইজড বাই আমাদের মার্চ ফরওয়ার্ড থেকে যে কোচিংটি চলছে ফর দ্য লার্নার্স, এবং আমি মনে করছি যে এটা একটা গ্রেট না, আমি বলবো গ্রেটেস্ট অপরচুনিটি, এবং আপনারা যারা এই ক্লাসে কানেক্টেড হয়েছেন সত্যি এটি একটি চমৎকার অবর্ণনীয় সুযোগ, আমরা সবাই এনজয় করছি। তো যাই হোক, সুযোগ আছে, থাকবে, কিন্তু আমরা কতটুকু এখান থেকে নিজেকে বেনিফিটেড করতে পারলাম, আমরা কতটুকু এটাকে ইউজফুল করতে পারলাম, কতটুকু এটাকে আমরা অ্যাপ্লিকেবল করতে পারলাম, দ্যাট ইজ দ্য মেইন থিং উই হ্যাভ টু কনসিডার ফার্স্ট। সো আজকে হ্যাঁ, অনেক ধন্যবাদ যারা বিভিন্ন জেলার নাম মেনশন করেছে, অনেকেই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি যে বিষয়টি আজকে দিয়ে শুরু করতে চাই, যে প্রথম কথা হচ্ছে আমি স্পেশালি আই উড লাইক টু টক অ্যাবাউট ইংলিশ গ্রামার। তো আমি এটাকে এভাবে বলি যে জি ইজ ফর গ্রামার, জি ইজ ফর গেম। আজকে আমি কোনো ক্লাস আসলে নিতে চাই না, আমি আপনাদের সাথে একটা গেম খেলতে চাই যে ইংরেজি নিয়ে কত মজা করা যায়, ইংরেজি যে কত এটা একটা আমাদের আনন্দের মাধ্যমে আমরা ইংরেজিটাকে শিখতে পারি, শেখাতে পারি, বলতে পারি, শেয়ার করতে পারি, আমরা এক্সচেঞ্জ করতে পারি, আমরা এটিকে নিয়ে একটা ক্যারিয়ারকে ব্রাইট করতে পারি, অ্যান্ড ইউ ক্যান অলসো এনলাইটেন দ্য হোল ওয়ার্ল্ড ইফ ইউ নো দিস ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল। ওকে, সো একটা বিষয় আমি সবসময় একটা আন্দোলন বলতে পারি যে ইংলিশ গ্রামারকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। আজকে বিসিএস পরীক্ষা দিতে এসে বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আমাদের আবার সেই গ্রামারে ফিরে যেতে হচ্ছে। আজকে বুয়েটে অ্যাডমিশন, মেডিকেল কলেজে, আজকে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে ইংরেজির জন্য আমরা ঝরে পড়ছি। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, ভেরি আনফর্চুনেট ফর আস। এর একমাত্র কারণ হচ্ছে আমরা গ্রামারকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, সেই গ্রামারই আমাদেরকে আজকে কিন্তু গ্রামারের নিচে আমরা চাপা পড়েছি। সো উই ক্যান নেভার নেগলেক্ট আ ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল থিংস।
আমাদের ফান্ডামেন্টাল জিনিসগুলোকে জানতে হবে। যদি আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো না জানি, আমাদের কনফিডেন্স লেভেলটা সবসময় ডাউন থাকবে। ইফ উই ওয়ান্ট টু আপলিফট আওয়ার কনফিডেন্স লেভেল, স্পেশালি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে কিন্তু গ্রামারটা খুব যত্ন করে, আদর করে, ভালোবেসে, মায়া করে শিখতে হবে। আমাদের যে সম্মানিত যিনি ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন, অনারেবল বাদল সৈয়দ স্যার, উনি একটা কথা বলেন যে আসুন মায়া ছড়াই। তো আমরা ইংরেজি ভাষা যদি শিখতে হয়, আমাদের মায়া করতে হবে, ভাষাটার প্রতি মায়া করতে হবে। পাশাপাশি বাংলাটাও আমরা শিখবো। বাংলা যারা ভালো জানে, ইংরেজিও কিন্তু তারা ভালো বলতে পারে, যদি তারা চায়, ইফ দে ওয়ান্ট অর ইফ দে লাইক। সো আমি ইতিমধ্যে 1200 জন যুক্ত হয়েছে। বন্ধুরা, ইটস এ ফ্রি ক্লাস ফর ইউ নাও এন্ড ইটস ওপেন ক্লাস ফর নাও। সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু শেয়ার দিস লাইভ। আজকে আমি এমনিতে সবসময় লাইভ ক্লাস নিয়ে থাকি, আপনারা জানেন। সেখানে 1000, 2000, 4000 কমেন্ট পড়ে। আমি আজকে 1 লাখ কমেন্টের একটা টার্গেট করেছি। আজকের এই সেশনে 1 লক্ষ কমেন্টের টার্গেট আমরা অ্যাচিভ করবো ইনশাল্লাহ, এবং সেটা আপনারা পার্টিসিপেশনের মাধ্যমে করবেন, পারফরমেন্সের মাধ্যমে। আমি বলেছি শুরুতেই যে আমি কোনো ক্লাস নেব না। আই ওয়ান্ট টু প্লে গেম উইথ ইউ, আই ওয়ান্ট টু এনজয় দ্য টাইম উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই লার্নার্স। আর এখানে আমি মনে করছি যারা এই কোর্সে অংশগ্রহণ করেছে, they are not ordinary learners, especially they are, I think, exclusive learners, extraordinary learners. তো আমি মনে করছি যে we can enjoy the time very well. তো প্রথমে আমি আজকে একটু সামারি করতে চাই আমাদের সিলেবাসটা নিয়ে। BCS কোচিং ফর ফ্রি, গ্রুমিং ফর অল, অর্গানাইজড বাই মার্চ ফরওয়ার্ড। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসটি করছি। তো হ্যাঁ, আসুন মায়া ছড়াই। আমরা বাদল সৈয়দ স্যারের সেই কথাটিকে সারা পৃথিবীর বুকে আমরা ছড়িয়ে দিতে চাই। প্রতিহিংসা নয়, আমরা মায়া ছড়িয়ে দেবো। আসুন মায়া ছড়াই। আমরা একটু সবাই লিখি, কমেন্ট বক্সে হ্যাশট্যাগ দিয়ে সবাই লিখি, আসুন মায়া ছড়াই। আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দিই সবাই মিলে, এটা একটা ইতিহাস হয়ে থাক। তো যাই হোক, আমাদের বিসিএস এর যে প্রথমে আমাদের যে প্রস্তুতিমূলক আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সিলেবাস রয়েছে, এখানে 35 মার্কস আমাদের রয়েছে। সো নেম অফ সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আর আমাদের টোটাল মার্কস হচ্ছে 35। তো এখানে বেসিক্যালি পার্ট 1 আমাদের যে সিলেবাস অথবা কোর্স প্ল্যান করা হয়েছে, সেখানে ল্যাঙ্গুয়েজে রয়েছে আমাদের ফার্স্ট স্পিচ রয়েছে। সবগুলো পার্ট নিয়ে আমরা ধারাবাহিক কথা বলবো ইনশাল্লাহ। তারপর আমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রয়েছে, ক্লজেস রয়েছে, কারেকশন রয়েছে। কারেকশন ইজ মোর ইম্পর্ট্যান্ট, কারণ কারেকশন যখন আপনি করতে পারবেন, নিজের ভুলটা নিজে ফাইন্ড আউট করতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান অলসো ক্যাচ দ্য আদার্স মিস্টেক্স মেড বাই আদার পিপল। ওকে, সো আমরা নিজের বলা থেকে যেমন আমরা অনুশীলন করি, অন্যের বলা থেকেও কিন্তু আমরা শিখতে পারি। আর তার ভুলটা ধরতে পারলে আপনার কারেকশনটা কিন্তু সহজ হবে। আমরা অন্যের ভুল ধরবো অন্যকে হ্যারেস করার জন্য নয়, আমরা ওই ভুলটাকে নিজের জীবনে আমরা অ্যাপ্লাই করব, কারেক্ট করব। আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে, সেন্টেন্সের সবগুলো পার্টস নিয়ে, কাইন্ডস নিয়ে কথা বলবো। তারপর আমাদের ভোকাবুলারি রয়েছে, যেমন ওয়ার্ড মিনিং, তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং আছে। তো এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। কম্পোজিশন, নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস, লেটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ ধারাবাহিক কথা বলবো। আর যারা মায়া ছড়িয়ে দিচ্ছেন সবাইকে থামস আপ জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের পার্ট 2তে রয়েছে ইংলিশ লিটারেচার রয়েছে। সো এই হলো আমাদের 35 মার্কসের সিলেবাস। আমি এটিকে আপনাদের মানে এভাবে বলতে পারি যে না, দিস ইজ নট আ সিলেবাস অফ 35 মার্কস, ইট ইজ দ্য সিলেবাস অফ ইউর হোল লাইফ অ্যান্ড ক্যারিয়ার। আমি এটা এইভাবে দেখতে চাই যে এই 35 মার্ককে আমরা এমনভাবে শিখব যেন এটা আমাদের সারা জীবনের একটা পুঁজি, একটা ক্যাপিটাল হয়ে যায়, সারা জীবনের একটা অবলম্বন যেন হয়। আমি সেভাবে আপনাদের সাথে ইংরেজিটা ডিসকাস করতে চাই, শেয়ার করতে চাই। তো অনেক অনেক ধন্যবাদ, সবাই মায়া ছড়িয়ে দিচ্ছেন। এবং একটু লাইভটা আমরা শেয়ার করে ফেলি, যে অনেক বন্ধুরা লাইভ খুঁজে পাচ্ছে না, কেউ পেজে খুঁজে পায় না, কেউ গ্রুপে খুঁজে পায় না। কয়েকজন একটু গ্রুপে লাইভটা শেয়ার করে দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা বিশাল অপরচুনিটি, এই অপরচুনিটি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বাছাই করা টিচার্স প্যানেল আপনাদের জন্য কাজ করছে, এবং বাংলাদেশের অনেক বড় বড় স্কলার্সরা আপনাদের সাথে কাজ করছে। আপনারাও স্কলার, এর ব্যাপারে আমার কোনো ডাউট নেই। সো স্কলার স্টুডেন্টস অর পিপলস অ্যান্ড স্কলার্স টিচার্স প্যানেল, আমরা একসাথে কম্বাইন্ডলি কাজ করছি।
তো আমি যে কথাটি একটু বলতে চাই যে আজকে যে মানুষটির কারণে, যে মানুষটি মায়া ছড়িয়েছেন বলে কিন্তু আমরা সবাই এই ক্লাসটিতে একত্রিত হতে পেরেছি। তিনি আমাদের সবার শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। তো আজকে আমি যদি আমার বাড়াবাড়ি মনে না করেন, আমি একটি কথা আজকে বলতে চাই যে আজকে থেকে 1 বছর আগে বাদল সৈয়দ ভাইকে, স্যারকে একটা কথা বলেছিলাম। আজকে 1 বছর পর আরেকটা কথা আমি এই লাইভে বলতে চাই আপনাদের মাধ্যমে। অ্যাজ ইউ আর স্কলার্স লার্নার, আমি আপনাদেরকে মেনশন করেছি যে আমি আশা করছি কোনো একদিন আমাদের এই বাদল সৈয়দ স্যারের কারণে আমরা আরেকটা নোবেল প্রাইজ ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। আর তার জন্য আপনারা, আমরা সবাই মিলে কাজ করব। আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ একটা নোবেল আমরা উপহার দিতে পারবো। সেই কাজ করছে মার্চ ফরওয়ার্ড, অনেস্ট, পেইড ফরওয়ার্ড, প্যারেন্টস লাউঞ্জ সহ অসংখ্য সংগঠন। তো আজকে আমরা বাদল সৈয়দ স্যারকে কেউ কিছু দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সবাই একটা করে লাইন ইংরেজিতে বাদল সৈয়দ স্যারকে উপহার দেবেন। আমরা সবাই বাদল সৈয়দ স্যারের জন্য একটা লাইন লিখবো আজকে ইংরেজিতে। আমরা ওনাকে শ্রদ্ধা, ভালোবাসা, যেটা যার মন চায় একটা করে লাইন সবাই ইংরেজিতে লিখুন। এরপরে আমি ক্লাসে চলে যাচ্ছি। সবাই বাদল সৈয়দ স্যারের জন্য একটা করে লাইন লিখুন। এটা আমার মন থেকে একটা চাওয়া, স্পেশাল রিকোয়েস্ট। এটি আমি চাই আপনারা সেজন্য করবেন। আর আপনারা যা যা আমার কাছে চাইবেন, আই উড লাইক টু ডু এভরিথিং ফর ইউ। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ সব করব, আমার অ্যাবিলিটির মধ্যে যতটুকু সামর্থ্য রয়েছে। তাহলে আসুন আমরা, আর আমি আজকে স্পেশালি আমাদের আরেকজন স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি এই বিশাল একটি কোর্সকে কোঅর্ডিনেট করছেন। ইজ এ গ্রেটেস্ট পার্সোনালিটি, আমি বলবো যে বিসিএস এর বস। সো আমাদের সেই ওবায়দুল্লাহ স্যারকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল রেসপেক্ট অ্যান্ড থ্যাঙ্কস টু আমাদের অনারেবল ওবায়দুল্লাহ স্যার, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই সেশনটি অর্গানাইজ করার জন্য। ওনার জন্য একটা বিগ হ্যান্ড আমি সবার কাছ থেকে একটা লাইক আশা করছি আমাদের ওবায়দুল্লাহ স্যারের জন্য। তো আমরা ক্লাসটা শুরু করতে চাই। সবাই বাদল সৈয়দ স্যারকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক ইজ এ নোবেল পারসন। থ্যাংক ইউ বাদল সৈয়দ স্যার। বেস্ট উইশেস ফর বাদল সৈয়দ স্যার। আমি এত যে প্রায় 1700 জন, সবার নাম হয়তো পড়তে পারবো না, হয়তো একসময় পড়বো সময় করে। তো আমি বাদল সৈয়দ স্যারকে এই শুভেচ্ছাগুলো গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি আজকে কমেন্ট পড়ার মতো সুযোগ হবে না, আমরা ক্লাসটা এখন শুরু করছি। আমি প্রথমেই আই উড লাইক টু গিভ ইউ, আই উড লাইক টু টেক এ টেস্ট। যে আমি তো এতক্ষণ বলেছি যে আমার বন্ধুরা সবাই স্কলার লার্নার্স, তা আমরা এখন একটু টেস্টে যাব, তারপরে দেন আই উড লাইক টু স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো আমি নিজের পরিচয়টা আর তেমন কিছু দেওয়ার নেই, হয়তো ফাঁকে 2-1 লাইন বলে দেব। তো এখন যে কথাটি বলবো সেটি হলো যে মার্চ ফরওয়ার্ডের আজকে ইংলিশ ক্লাসের প্রথমে আমি একটি টেস্ট শুরু করতে চাই। আমি একটি সেন্টেন্স আপনাদেরকে দেখাবো, সেখানে আ ফিউ ওয়ার্ডস একটু আন্ডারলাইন করা থাকবে। বলতে হবে সেগুলো কোন কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। আমি এফাকে একটা কথা বলে রাখি, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলি, সকল কথার সকল শব্দ 8টি পার্টস অফ ওয়ার্ডের স্পিচের অন্তর্ভুক্ত। এর বাইরে গিয়ে পৃথিবী কোনো মানুষের কথা বলার কোনো সামর্থ্য বা শক্তি, সুযোগ নেই। সো আমরা যাই বলি না কেন, এভরিথিং ইজ ইন 8 পার্টস অফ স্পিচ। ওকে, সো 8 পার্টস অফ স্পিচের মধ্যেই আমরা যা বলি, যা লিখি, যা শুনি, যা দেখি, সব এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে। কিন্তু কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, এটি আইডেন্টিফাই করাই হচ্ছে আমাদের বিসিএস টেস্টের অন্যতম একটি কোয়েশ্চেন। আমি দেখেছি এটি বেশি আসে, যে একটা বাক্য দিয়ে বলছে এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, আবার একজন বলছে যে এটা কোন পার্ট অফ স্পিচ। এইভাবে কিন্তু জিনিসগুলোকে করা হয়। তো আমাদেরকে আইডেন্টিফিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন লার্নিং আদার থিংস ইন দিস ক্লাস। সো আমরা তাহলে আমি সেই বাক্যটা এখন চলে যাচ্ছি বোর্ডে। বন্ধুরা দেখুন আপনারা সবাই, আমি একটি সেন্টেন্স শো করছি। আইড লাইক টু শো ইউ ওয়ান সেন্টেন্স। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এটি একটি বাক্য, এটা আপনারা সবাই জানেন আশা করি। আই হোপ ইউ অল অফ ইউ নো দিস সেন্টেন্স। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা আমরা দিলাম, এখানে 4টি ওয়ার্ড আমি আন্ডারলাইন করেছি। দ্য কুইক ব্রাউন ফক্স, এই 4টি ওয়ার্ড কোন কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, এটির কি নাম,
এটির কি নাম, এটির কি নাম, এটির কি নাম, এই চারটি কোন কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, মাই ডিয়ার অনারেবল পার্টিসিপেন্টস, সবার কাছে অনুরোধ থাকবে যে এটি সবাই একটু জানিয়ে দিন যে এটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এবং এটি আমাদের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, আমরা এটির মধ্য দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। আমি ওই ফাঁকে একটু লাইভটা শেয়ার করে দিলাম, একটা ওয়াচ পার্টি দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ইনশাল্লাহ ডিসকাশনে চলে যাব, শুরু করব। হ্যাঁ, সবাই লিখুন এই যে চারটি ওয়ার্ড কোনটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, আমাকে একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিন। এবং এটি আমাদের ওকে, সো আমরা শত শত কমেন্ট আসছে, দেখা যাক আপনাদের অ্যান্সারগুলোকে আমি কতটুকু নিতে পারি। তো অনেকেই লিখছেন এখানে দ্য কুইক ব্রাউন ফক্স, এক একজন এক একটা অ্যান্সার করছেন আমাদের, কেউ বলছেন অ্যাডজেক্টিভ, কেউ বলছেন এটা নাউন, ফক্স নাউন, তারপরে ব্রাউন অ্যাডজেক্টিভ, তারপরে কুইক নাউন। তো এখানে আর্টিকেল লিখেছেন, তারপরে দেখতে পাচ্ছি আমরা আনসারগুলো একটু শর্ট করে সংক্ষিপ্ত করে দেখে নেব। দ্য আর্টিকেল, কুইক, অ্যাডভার্ব, ব্রাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক একজন এক একটা অ্যান্সার করছেন। তো দ্য কুইক ব্রাউন ফক্স কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত সেটি আমরা একটু জানার চেষ্টা করছি। এটি আসলে আজকে আমার আলোচনার মূল অংশ। সো মার্চ ফরওয়ার্ডের আয়োজনে আজকের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আমরা একটি প্রশ্ন দিয়ে মেমোরি টেস্টের মাধ্যমে আমরা শুরু করলাম। তো দেখা যাক। ওকে, আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, এখন আমি এটিকে একটু আলোচনা করব, করার পরে আমরা এটিকে একটু বিশ্লেষণ করব আজকে। তো শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস পার্টিসিপেশন। আমরা শত শত কমেন্ট পাচ্ছি, সবাই, আমার কথা হচ্ছে আমরা পারবো কি পারবো না দিস ইজ নট ইম্পর্টেন্ট, রাদার ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু পার্টিসিপেট। আর আমরা যখন ভুল করব সেখান থেকে কিন্তু আমরা শিখতে পারবো। আমরা যদি দৌড়াতে চাই আমাদেরকে হোঁচটটা খেতেই হবে, হোঁচট খেয়েই কিন্তু আমরা স্ট্রঙ্গার হব। আর আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে শান্ত নদীতে কখনোই দক্ষ সাঁতারু হওয়া যায় না। আরেকটা কথা মনে রাখতে হবে যে এইটা সৈন্যদের ক্ষেত্রে, যোদ্ধাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে প্রশিক্ষণের মাঠে ঘাম ঝরান, যুদ্ধের ময়দানে রক্ত বাঁচান। আমরা এখন যত বেশি হার্ড লেবার দিতে পারবো ততই আমাদের কিন্তু প্রশিক্ষণ এক্সাম মাঠে আমরা কিন্তু খুব দ্রুত আমরা গেইনার হয়ে চলে আসতে পারবো। তো আমরা এখন এই সেন্টেন্সটি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করুন যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে বিশ্লেষণ করি, দ্য কুইক ব্রাউন ফক্স, এটি পুরোটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আসলে আমাদের সাবজেক্ট হচ্ছে ফক্স। তো আমরা জানি যে কোনো প্রাণীর নাম হলে এটি হচ্ছে নাউন। আচ্ছা, দ্বিতীয়ত তাহলে এখানে এই নাউনকে মডিফাই করেছে আরো তিনটি ওয়ার্ড, ব্রাউন, কুইক, দা। অনেকে দাকে ডিটারমিনার বলেছেন, কেউ বলেছেন আর্টিকেল। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে অনেকেই যারা আর্টিকেল বলেছেন তাদের কোন জায়গাটাতে গ্যাপ হয়েছে। আমি বলেছি পার্ট অফ স্পিচের অন্তর্গত। তো আর্টিকেল কি পার্ট অফ স্পিচে আছে? আর্টিকেল পার্ট অফ স্পিচে নেই। এই জায়গাটা আমরা অনেকে ভুল করি, যে আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু নো, আমাদের কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে। তো আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই চারটি ওয়ার্ড কোন কোন পার্টস অফ স্পিচের আন্ডারে রয়েছে। তো অনেকে বলছেন যে আর্টিকেল, এবং এখনো লিখছেন আর্টিকেল। তো আর্টিকেল কি পার্ট অফ স্পিচে আছে? নাই। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই যে আটটার মধ্যে কিন্তু আর্টিকেল নেই। তাহলে আমাকে যেই প্রশ্নটা করা হয়নি, জানতে চাওয়া হয়নি, সেটা অ্যান্সার করাটা কিন্তু আমার জন্য এক ধরনের ডিসক্রেডিট বা ডিসকোয়ালিফিকেশন, মাইনাস। সো খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা আমরা আগে ভালো করে বুঝবো, দেন উইল ট্রাই আওয়ার বেস্ট টু অ্যান্সার। তাহলে আসুন আমরা এখন এটাকে আলোচনা করব। এখানে খেয়াল করুন, এখানে ফক্স হচ্ছে নাউন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, একটি প্রাণীর নাম ফক্স। এবং আমরা জানি যে এখানে আলাদা করে যদি বলি ব্রাউন,
কুইক, দা, এই তিনটি শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ পার্টসিপিয়েন্ট স্পিচের বিবেচনায়। যা আমরা যদি বলি ব্রাউন ফক্স, তাহলে এটি ফক্সকে মডিফাই করেছে, তার রংটা বলেছে, তাহলে কোনো একটি বৈশিষ্ট্য বললে সেটি অ্যাডজেক্টিভ। আবার যদি বলছে কুইক ফক্স, তাহলে খুব দ্রুত, হ্যাঁ, দ্রুতগামী শিয়াল, তাহলে এটিও তার একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাহলে এটিও অ্যাডজেক্টিভ। আর দা ডিটারমিনার আর্টিকেল, এই আর্টিকেলটিও তাকে কিন্তু নির্দিষ্ট করছে, এইটিও তাকে মডিফাই করছে, তাহলে দাও একটা অ্যাডজেক্টিভ। কিন্তু মজার বিষয় হচ্ছে তিনটি অ্যাডজেক্টিভ কখনোই একসাথে বসতে পারে না। তাহলে এখানে আবার আমরা যদি বলি যে ব্রাউন, হ্যাঁ, আমরা যদি বলি ব্রাউন, আলাদা করে ব্রাউন লিখি, তাহলে ব্রাউন একটা রঙের নাম, ঠিক কিনা? হ্যাঁ, ব্রাউন হচ্ছে একটি রঙের নাম, কিন্তু যখন সে নাউনের সাথে বসবে, সে নাউন হলেও তার চরিত্র সে হারিয়ে ফেলবে। কিভাবে চরিত্র হারিয়ে ফেলবে? যেমন মনে করেন, আমি এভাবে একটু বলতে চাই, যেমন আমি একজন মানুষ, সে যখন ক্লাস নিচ্ছে, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আই এম এ টিচার। আবার আমি যখন বিজনেস করছি, আই এম এ বিজনেসম্যান। আমি যখন গান গাইছি, তখন আই এম এ সিঙ্গার। আমি যখন গিটার বাজাচ্ছি, আই এম এ মিউজিশিয়ান। তারপর আমি যখন বাসায় আমার ফ্যামিলির সাথে থাকছি, আই এম এ ফাদার, আই এম হাজব্যান্ড। তাহলে আবার মায়ের কাছে যখন যাচ্ছি, বা তখন আমি সান হয়ে যাচ্ছি, আই এম এ সান। অর্থাৎ একজন মানুষ বিভিন্ন জায়গায় ওই মানুষটাই ভিন্ন ভিন্ন পরিচয় পরিচিত হতে পারে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে ফক্স, ফক্স হচ্ছে একটা নাউন, শিয়াল। তাহলে কিন্তু ব্রাউন আবার একটা রঙের নাম। মনে রাখতে হবে ইংরেজিতে দুটি নাউন কখনো পাশাপাশি থাকতে পারবে না, দুটি নেগেটিভ একসাথে থাকতে পারবে না, দুটি কোশ্চেন একসাথে থাকতে পারবে না, তারপরে দুটি ভার্ব পাশাপাশি কখনোই বসতে পারবে না। যদি বসে, একটার কোয়ালিটি বা একটার যে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। আবার বলছি, দুটি নাউন একসাথে বসতে পারবে না, বসলে তাদের আইডেন্টিটি চেঞ্জ হতেই হবে। দুটি কোয়েশ্চেন, এক বাক্যে দুটা কোয়েশ্চেন থাকতে পারবে না, এক বাক্যে দুইবার নেগেটিভ হতে পারবে না, এক বাক্যে পাশাপাশি দুটি ভার্ব বসতে পারবে না। ওকে, আচ্ছা, তো এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যেমন খেয়াল রাখতে হবে যে এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার করব। হ্যাঁ, তারপরে তাহলে আমরা চলে আসলাম আবার বোর্ডে। তো এখানে যেই বিষয়টি, সেটি হলো দ্য কুইক ব্রাউন। তাহলে ফক্স হচ্ছে নাউন, এ ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো আমাদের একজন বন্ধু বলেছেন বোর্ডটা পুরো দেখা যাচ্ছে না, একটু পেছনে আনি, তাহলে বোর্ডটা আরেকটু পরিষ্কার হবে। আই হোপ ইউ ক্যান সি নাও। আমি যতটুকু লিখবো অতটুকুতে আপনারা বোর্ড পাবেন আশা করি। আমি একটা মোবাইলে ক্লাসটা ফলো করছি, এই যে আপনার বোর্ড দেখা যাচ্ছে আশা করি। তাহলে এখানে যখন ফক্সের সাথে আরেকটা নাউন বসলো, সেই নাউনটা হচ্ছে ব্রাউন, একটা রঙের নাম। নাউনের সাথে যখন কোনো ওয়ার্ড বসে সেই নাউনকে মডিফাই করে, নাউনকে নতুন ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করে, নাউনকে আরও স্পষ্ট করে তুলে ধরে, তখন এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, এখন খেয়াল করেন, নাউনের সাথে বসলেই অ্যাডজেক্টিভ, আর কোনো কথা নাই। সোজা কথা হচ্ছে নাউনের সাথে যেই বসুক, আবুল বাবুল জব্বর জরিনা যাই বসুক, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কুইক আরও একটি শব্দ আছে, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তো আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, এখানে আরেকটা অ্যাডজেক্টিভ পাওয়া গেল। তাহলে আরেকটা মজার ব্যাপার হলো, দুটি অ্যাডজেক্টিভ কিন্তু পাশাপাশি থাকতে পারবে না। তাহলে এখানে হচ্ছে নাউন, নাউনের পাশে আরেকটা নাউন বসায়, তার পরিচয় হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পাশে আরেকটা অ্যাডজেক্টিভ বসেছে কুইক, এখন এর নাম চেঞ্জ হয়ে যাবে অ্যাডভার্ব। কারণ কোনো অ্যাডজেক্টিভ যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তখন এটি হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আমরা পেলাম এখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং এই যে দা, এটিও একটি অ্যাডভার্ব। কারণ এই যে অ্যাডভার্বের সাথে শুধুমাত্র অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এখানে আমরা ডাবল অ্যাডভার্ব পেয়েছি। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ডাবল অ্যাডভার্ব হতে পারবে, ডাবল অ্যাডজেক্টিভ কখনো হতে পারবে না, ডাবল নাউন হতে পারবে না, ডাবল কোয়েশ্চেন হতে পারবে না, ডাবল নেগেটিভ হতে পারবে না, কিন্তু ডাবল অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমরা দেখলাম যে এখানে ফক্স হচ্ছে নাউন, ব্রাউন হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে যে মডিফায়ার থাকবে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভের সাথে যে মডিফায়ার থাকবে সে হয়ে যাবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের সাথে যে মডিফায়ার থাকবে সেও হয়ে যাবে অ্যাডভার্ব, দ্যাট মিনস ডাবল অ্যাডভার্ব। তাহলে আমরা পেলাম দ্য কুইক ব্রাউন ফক্স, এটিতে নাউন পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম, অ্যাডভার্ব পেলাম, অ্যাডভার্ব পেলাম। কিন্তু আমরা জানি যে ইন্ডিভিজুয়ালি ব্রাউন একটি নাউন, কিন্তু ফক্সের সাথে বসার কারণে তার চরিত্র বদলে সে হয়ে গেল অ্যাডজেক্টিভ।
আমরা জানি কুইক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কিন্তু যেহেতু সে অ্যাডজেক্টিভের সাথে বসেছে এখন সে হয়ে গেল অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের সাথে দা বসার কারণে দা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এই বাক্যে এই যে এই চারটি শব্দ মিলে কিন্তু একটি গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ। আর এই গ্রুপ অফ ওয়ার্ডসকে ইংরেজিতে বলে প্রেইজ, আর এটি একটি নাউন প্রেইজ, কারণ টোটাল পরিচয়টা কিন্তু ফক্সকে ইন্ডিকেট করছে, শিয়ালকে। তাহলে শিয়াল যেহেতু নাউন, তাহলে পুরোটা হচ্ছে নাউন প্রেইজ। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন পুরোটা হচ্ছে একটি নাউন প্রেইজ। তাহলে আমরা এখানে এই একটি প্রেইজকে আমরা সবাই বিশ্লেষণ করলাম, করে আমরা একটা নাউন পেলাম। নাউনের সাথে থাকার কারণে সে অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার সাথে থাকার কারণে সে হয়ে গেল অ্যাডভার্ব, এবং এর সাথে এ থাকার কারণে এ হয়ে গেল অ্যাডভার্ব। সো ডাবল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, আর পুরোটা মিলে হচ্ছে নাউন প্রেইজ, কারণ মূল ব্যক্তি যিনি তিনি নাউন, তাহলে পুরোটা হবে নাউন প্রেইজ। আচ্ছা, এবার আমরা এখানে একটু যোগ করব। হ্যাঁ, আমরা কিন্তু অনেক মজার, আমি আপনাদেরকে কিন্তু অনেক মজার মজার জিনিস দেব। সবাই ক্লাসটা ভালো করে দেখুন এবং সবাইকে লাইভটা শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমি আবারও আমাদের এই মার্চ ফরওয়ার্ডের অনারেবল ফাউন্ডার বাদল সেল স্যারের প্রতি এবং তার সাথে সম্মানিত আমাদের যেসব অ্যাডভাইজাররা যোগ দিয়েছেন, বাংলাদেশের অত্যন্ত সম্মানিত গুণী ব্যক্তিরা আমাদের সাথে রয়েছেন এই কোর্সে, তারাও কোর্সটি দেখছেন, মূল্যায়ন করছেন, তাদের প্রতিও আমি আজকে গ্রেটিটিউড জানাচ্ছি। বন্ধুরা এখানে আমি আলোচনার বাইরে আরেকটু কথা বলতে চাই, সেটি হলো যে আমি ইংরেজিটাকে কোনো একটা ছকের মধ্যে আমি ফেলতে চাই না। আমি মানে যখন যেটা পাবো, কাছে যেটা পাবো টেনে নিয়ে আসবো, টেনে এনে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? যে আমি যেমন আজকে আমার আলোচনায় কিন্তু অ্যাডজেক্টিভ নেই, অ্যাডভার্ব নেই, কিন্তু আমি আলোচনায় নাউন বুঝাবো। তো নাউন যখন বোঝাবো তা আমি কান টেনে কিন্তু মাথা নিয়ে আসবো। আমি এখানে কিন্তু অ্যাডভার্বকে নিয়ে এসেছি, অ্যাডজেক্টিভকে নিয়ে এসেছি, তারপর যে ডাবল অ্যাডভার্বকে নিয়ে এসেছি। সো ইটস সো ফানি, অনেক মজার কিন্তু। ওকে, তো আমরা কিন্তু এভাবে যদি মজা করে ক্লাসটা করি, আমার মনে হয় 2 ঘন্টাও আমাদের কষ্ট হবে না। আর আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি রেসপন্স করুন। আমি কিন্তু আজকে 1 লাখ কমেন্টের টার্গেট করেছি, এটা একটা রেকর্ড করতে চাই বাংলাদেশে, যে 1 লাখ কমেন্ট হয়েছে। আপনারা যেটা ভালো বোঝেন সেটা কমেন্ট করবেন, ঠিক আছে? রিপ্লাই করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমি এবার এর পাশে আমি আরো কিছু জিনিস যোগ করতে চাই। সেটি হলো যে এখানে বন্ধুরা খেয়াল করেন যে আমাদের একটা বলে যে টেন্সের কথা শুনলে সেন্স চলে যায়। হ্যাঁ, টেন্সের কথা শুনলে সেন্স যাবে না, টেন্সের কথা শুনলে সেন্স চলে আসবে, যে আমরা সেন্স নিয়ে আসতে চাই। তো সেই জন্য আমি আপনাদেরকে এখানে দেখাবো যে টেন্স নির্ভর করে কিসের উপরে। টেন্স নির্ভর করে সবসময় মনে রাখবেন ভার্বের উপরে। ভার্বের চরিত্র দেখে আমরা টেন্স বুঝবো। তাহলে এখানে আছে জাম্পড, তাহলে জাম্পড মানে পাস্ট টেন্স, এখানে জাম্পের পাস্ট টেন্স হচ্ছে জাম্পড। তাহলে আমরা বুঝতে পারলাম এটি একটি পাস্ট টেন্সের বাক্য। আমাদের এটা পুরোটা একটা সাবজেক্ট, দ্য কুইক ব্রাউন ফক্স পুরোটা সাবজেক্ট, এটি একটি ভার্ব। তারপর জাম্পড ইডি দেখে আমরা বুঝলাম এটা পাস্ট টেন্স। ওভার, ওভার হচ্ছে প্রিপোজিশন। এই যে দেখেন আরেকটা দুষ্ট নাউন এসে গেছে, দেখেন কয়টা শব্দ একসাথে, এখানে আবার 3টা শব্দ, 3 ওয়ার্ডস টুগেদার। এইটা আরেকটা নাউন প্রেজ, এই যে ওনার মতো, দ্য কুইক ব্রাউন ফক্স, দ্য লেজি ডগ। তাহলে ডগ হচ্ছে একটা কুকুরের প্রাণীর নাম, নাউন। লেজি হচ্ছে নাউনের সাথে থাকার কারণে সে অ্যাডজেক্টিভ। আমরা দেখবো না এটা কি আর্টিকেল আছে না অ্যাডভার্ব আছে, আমাদের মুখস্থ এটা কমন থিওরি, যে নাউনের সাথে যেহেতু সে সম্পর্ক নির্মাণ করেছে, জোড়া বেঁধেছে, গ্রুপে যুক্ত হয়েছে, সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এমনিতে সে আর্টিকেল, এমনিতে এই ভদ্রলোক হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অলস অবস্থা বোঝাচ্ছে, আর এটা প্রাণীর নাম নাউন। তাহলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আর পুরোটা মিলে হচ্ছে যেহেতু কুকুরকে বোঝাচ্ছে, এই দুটি শব্দ দিয়ে কুকুরের চরিত্র বোঝাচ্ছে, তাহলে আমাদের পুরো শব্দটা হচ্ছে নাউন প্রেইজ। তাহলে আমরা এখানে 2টি নাউন প্রেইজ পেলাম, একটি প্রিপোজিশন পেলাম, আর হচ্ছে আমরা পেলাম একটি ভার্ব। এখানে একটি পাস্ট টেন্সে রয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই যে দ্রুতগামী শিয়াল, সে তো দ্রুতগামী হবে কারণ কুকুর তো তাকে ধরবে। তো দ্রুতগামী শিয়াল ওই যে কুকুরের উপর দিয়ে লাফিয়ে সে পালিয়ে গেল আর কি, চলে গেল, এই বাক্যটি থেকে সেটি বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা এখানে যে প্রিপোজিশনটি আছে ওভার, ওকে, আমরা একটু ওভার নিয়ে কথা বলবো এখন। তো আপনারা একটা বিষয় খেয়াল করেন যে সেটা হলো যে ওভার, ওভার মানে হচ্ছে যে কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া, টাচ করতে পারবে না, ঠিক আছে? টাচ না করে
কোনো কিছুর উপর দিয়ে চলে গেলে এটাকে বলা হয় ওভার। আমি একটু আজকে প্রিপোজিশন নেই, একটু টাচ, হালকা টাচ দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবাইকে। তাহলে যদি উপর দিয়ে চলে যায় তাহলে এটা হয়ে গেল ওভার। আর যদি উপরে দিয়ে না গিয়ে আমার এরকম থাকে, হ্যাঁ, এই যে মাথার উপর যদি এরকম থাকে তাহলে হবে অন, অর্থাৎ সারফেসের সাথে যদি লেগে থাকে তাহলে এটা হবে অন। আবার যদি এটা মাথার উপরে না, সারফেসের উপরে না, সারফেস থেকে উপরে এইভাবে আছে, মাঝখানে কিন্তু বাতাস রয়েছে, ফাঁকা রয়েছে, তাহলে হবে অ্যাবাভ। তাহলে আমরা বলছি যদি উপর দিয়ে চলে যায় সাই করে তাহলে ওভার। ওই যে যেমন করে শিয়াল পালিয়ে গেল উপর দিয়ে, তাহলে ওভার। আর যদি উপরে সারফেসের উপরে থাকে অন, যদি উপরে লেগে না থেকে উপরে থাকে সো অ্যাবাভ। ঠিক আছে, তারপরে তাহলে আমরা জানলাম যে অন, ওভার, অ্যাবাভ। তারপর যদি বেয়ে উঠে যায় উপরের দিকে তাহলে হবে আপ, ক্লাইম্ব আপ। ওকে, উপরের দিকে বেয়ে উঠে গেল। আবার যদি নিচের দিকে বেয়ে নেমে যায় বা সিঁড়ি ভেঙে নেমে যায় ডাউন। ওকে, ব্রেকিং ডাউন দ্য স্টেয়ার্স, গোয়িং ডাউন। তাহলে উপরের দিকে চলে গেলে আপ, নিচের দিকে চলে গেলে ডাউন। তারপর যদি দুটা জিনিস এরকম প্যারালালি চলে, যেমন মনে করেন এটা একটা আছে, পাশ দিয়ে এটা চলে যাচ্ছে, তাহলে হবে অ্যালোং। ওকে, পাশাপাশি চলে গেলে, এটা একটা রাস্তা, এখান দিয়ে একটা গাড়ি চলে গেল, পাশাপাশি চলে গেল অ্যালোং। আবার যদি আড়াআড়ি যায় অ্যাক্রস। ওকে, তারপরে মনে করেন যে এখন আমি যেটা বলছিলাম যে উপর দিয়ে চলে গেল ওভার, তারপরে উপরে সারফেসের উপরে থাকলো অন, উপরে ফাঁকা হয়ে থাকলো অ্যাবাভ। আবার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেল তাহলে হবে থ্রু। এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে যদি বেরিয়ে যায় বা কোনো কিছুর ভেতর দিয়ে চলে যায়, যেমন এটার ভিতর দিয়ে চলে গেল, মনে করেন এই যে এটার ভিতর দিয়ে চলে গেল তাহলে হবে থ্রু। ওকে, তাহলে আমরা কিছু প্রিপোজিশন, যদি আমার পাশে থাকে বিসাইড, যদি সামনে থাকে ফ্রন্ট, পেছনে থাকলে বিহাইন্ড, হ্যাঁ, কাছে থাকলে নিয়ার, দূরে থাকলে ফার, এভাবে আমরা বলবো। যদি এদিকে আসে টু, হ্যাঁ, কোনো কিছুর দিকে গেলে টু। আবার চারটি শব্দের আগে টু বসে না, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, এই চারটি শব্দের আগে টু বসে না। এখন তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমেন্ট অ্যান্ড রেসপন্স। আচ্ছা, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব যে এটা আমার মাথার উপরে নেই, এইভাবে আছে, আর মাঝখানে ফাঁকা আছে, ঠিক আছে, এইভাবে আছে, তাহলে যদি উপরে এইভাবে থাকে আমি কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? আমি কি অন লিখবো, ওভার লিখবো, নাকি অ্যাবাভ লিখবো? কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই। ওকে, এটা একটা প্রশ্ন। আবার যদি আমি বলি যে এখান দিয়ে ঢুকলো, ম্যাজিশিয়ানরা যেটা করে আর কি, এই কান দিয়ে ঢুকলো আর এই কান দিয়ে বেরিয়ে গেল, তাহলে আমি কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? প্লিজ মাই ডিয়ার লার্নার্স, অ্যান্সার অ্যান্ড পোস্ট ইন দ্য কমেন্ট বক্স। ওকে, আর অনেকে শেয়ার করেন না এখনো, সবাইকে বলছি শেয়ার করার জন্য। প্লিজ, আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর ইউ, রিকোয়েস্ট টু ইউ টু শেয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তো আমরা টেন্সকে মানে আমার একটা ইচ্ছা, আপনাদের যদি মানে আগ্রহ থাকে, ওই টেন্সকে কিন্তু বস্তার মধ্যে ভরে এমন একটা দেব, মানে টেন্স তখন আমাদের কাছে কিন্তু সারেন্ডার করবে। ঠিক আছে, মানে বস্তায় ভরে বস্তার মধ্যে মুখটা বেঁধে ফেলবো আগে, টেন্সকে ভিতরে ঢুকিয়ে, তারপরে সবাই মিলে ইচ্ছে মতো দিয়ে তারপর টেন্স বলবে যে বাবারে যা সেন্স দিয়ে দিলাম, আর টেন্সে ভুল হবে না। সেভাবে টেন্সকে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আমরা যদি মাথার উপরে থাকে, হ্যাঁ সবাই লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ, অ্যাবাভ হবে। উপর দিয়ে চলে গেলে ওভার, আর এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে হবে কি থ্রু। কোনো কিছুর ভেতর দিয়ে গিয়ে চলে গেলে, বের হয়ে গেলে, থ্রু দ্য উইন্ডো, থ্রু দ্য টানেল, থ্রু দ্য জঙ্গল, থ্রু দ্য ভিলেজ। ওকে, তারপরে এভাবে আমরা বলতে পারবো। তারপরে গুলিটা ঢুকে বেরিয়ে গেল, থ্রু দ্য বডি, হ্যাঁ, থ্রু দ্য বডি, দ্য বুলেট ওয়েন্ট থ্রু হিজ বডি অ্যান্ড হি ডাইড। সো এইভাবে আমরা প্রিপোজিশন গুলো আজকে কিন্তু প্রিপোজিশনের ক্লাস না, জাস্ট হালকা একটু আপনাদেরকে ফ্লেভার দিলাম যে প্রিপোজিশনটাকে আমরা আগামী দিনে কিভাবে শিখবো। তাহলে বন্ধুরা, এইভাবে আমরা একটি একটি করে ক্লাসকে আমরা এগিয়ে যাব। আপনাদেরকে আমি একটি ভাই বা বোন হিসাবে বা টিচার বলেন, যেভাবে মনে করেন, আমি একটি কথাই বলবো, আই উড লাইক টু টেল ইউ ওয়ান থিং, যে ক্লাসটা কেমন হচ্ছে দিস ইজ নট ইম্পর্টেন্ট, রাদার দিস ইজ মোর ইম্পর্টেন্ট ক্লাসটা আপনি করছেন। ক্লাসটা আমরা কিভাবে নেব এটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে ক্লাসটাকে রিসিভ করছেন। সো ইউ মাস্ট পে ইউর 100% অ্যাটেনশন টু দ্য ক্লাস। হ্যাঁ, আমাদের অনেক সময় দেখেছি স্যারের ক্লাস ভালো লাগে না, চল সবাই সিঙ্গারা খাই।
ক্যাফেটেরিয়াতে, হোটেলে, পাশের রেস্টুরেন্টে, ফাস্টফুড শপে, স্ন্যাক্স বারে গিয়ে সবাই সিঙ্গারা সমোসা খাচ্ছে। নো, ক্লাস যদি সুন্দর নাও হয়, বাট দ্য মেসেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আমি সেই মেসেজটাকে আমি অ্যাকসেপ্ট করবো, রিসিভ করবো, সো দ্যাট আমি সেখান থেকে আমার সময়টাকে কাজে লাগিয়ে আমি বেরিয়ে চলে আসবো। দ্যাটস মাই ইন্টেনশন শুড বি। ওকে, তো আমি আপনাদেরকে বলবো যে যে ক্লাসটা যেমন হোক, লুফে নিবেন, সেরাটা লুফে নেন। এবং জীবন বদলানোর কোর্স, দিস ইজ নট এ কোর্স অফ ফর গেটিং এ জব, ইটস এ কোর্স টু চেঞ্জ ইউর লাইফ। আমি এভাবেই বলবো যে বাদল স্যারের 3 মিনিটের একটা বক্তব্য আমি ইয়ে করেছিলাম, আমার পেজে শেয়ার করেছিলাম, যেটি 8 লক্ষের উপরে শুধু ভিউ হয়েছে। এরকম একজন মানুষ আমার আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সৃজনশীল মানুষদের একজন তিনি। আসলে এমন মানুষ খুঁজে পাওয়া বিরল বাংলাদেশের জন্য, বাংলাদেশ না, পৃথিবীতে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া বিরল। আমি কথাগুলো এই জন্যই বলছি যে ইউ ক্যানট, আনলেস ইউ মিট হিম, ইউ ক্যান নেভার ইমাজিন যে একটা মানুষ কত সৃজনশীল এবং কত প্রতিভাবান, কত পরিশ্রমী এবং কত মেধাবী হতে পারে, কত অনেস্ট হতে পারে। এটা তার সাথে না মিশলে কখনো জানা যেত না। আই এম ভেরি মাচ ফরচুনেট যে ওনার মতো একজন মানুষের সাথে কাজ করার। আমি তো এভাবে বলি যে উনি যদি আমাকে বলে যে প্লিজ ক্লিন মাই শুজ, আই উইল ডু ইট উইথ ফ্যাসিনেশন, যে বাদল স্যার জুতা মুছতে পারছি, এটা আমার সৌভাগ্য মনে করি। আই অলওয়েজ থিঙ্ক দ্যাট এরকম একজন মানুষের সংস্পর্শে আমরা সবাই আছি। আল্লাহ যেন ওনাকে হায়াতে দারাজ করে, যাতে বাংলাদেশটাকে একেবারে রেভলিউশনারি একটা চেঞ্জ, এই যে আপনারা যদি বদলে যান, এই দেশটাই বদলে যাবে। 2,500 মানুষ যথেষ্ট একটা দেশ বদলানোর জন্য। সো আমরা দোয়া করব যেন এই কোর্সটা এবং আরো অনেকগুলো কোর্স হচ্ছে, সবগুলো যেন সুন্দরভাবে হয়। সবাই অ্যাটেন্টিভলি আমরা ক্লাসটা করে ওনাকে আমরা বুঝিয়ে দেব যে হ্যাঁ, স্যার আমাদের জন্য যে সুযোগ এনেছে, আমরা সুযোগটা লুফে নিয়েছি, সুযোগটাকে আমরা অ্যাচিভ করেছি, আমরা বাংলাদেশকে পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পেরেছি। সো বন্ধুরা, এবার আমি পরবর্তী আলোচনায় চলে যাব। সেটি হলো, আমি আজকে নাউনের ক্লাসিফিকেশন গুলো নিয়ে একটু কথা বলবো। আসুন আমরা বোর্ডে চলে যাই, কেমন? আচ্ছা, তার আগে আমি একটু সরাসরি বলি যে দ্যাট 4 ওয়ার্ডস, আচ্ছা আচ্ছা, 4টি শব্দের আগে সাধারণত টু বসে না। সেগুলো কি কি? হিয়ার, HER, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, এখানে সেখানে, স্বদেশ, বিদেশ। ওকে, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড। তবে চালাকি করলে টু বসানো যাবে। আমি কিন্তু এখানে চালাকি শেখাচ্ছি না, আমি জেনারেল বিষয়গুলো নিয়ে কথা বলছি। হয়তো কোনো একদিন আমরা চালাকি করব সবাই মিলে, যখন সবাই অনেক চালাক হয়ে যাব তখন আমরা চালাকি করব, ঠিক আছে? সো হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, সেইভাবে আমরা ইয়ে করব। আচ্ছা, তাহলে আসুন আমরা নাউনকে 2 ভাবে ভাগ করতে পারবো। একটি হলো আমরা অবস্থার বিচারে নাউনকে ভাগ করব, আরেকটি হলো গণনার বিচারে নাউনকে ভাগ করব। একটু কমেন্টে লিখুন অবস্থার বিচারে, গণনার বিচারে, বাংলাতেই লিখুন। অবস্থার বিচারে 2 ভাগ, গণনার বিচারে 2 ভাগ। তাহলে আমার এদিকে 2 ভাগ, এদিকে 2 ভাগ। কিন্তু আমি যে গণনার বিচারে 2 ভাগ করছি, সেগুলোর কিন্তু আবার বাচ্চা কাচ্চা নেই। হ্যাঁ হ্যাঁ, তো আর অবস্থার বিচারে যে 2 ভাগ করছি, সেগুলোর কিন্তু আবার বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে? হ্যাঁ, টেন্সের আলাদা ক্লাস ইনশাল্লাহ হবে। তাহলে গণনার বিচারে যে 2 ভাগ, সেগুলো কি কি? কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আমি একটু উল্টো দিক থেকে শুরু করলাম। হ্যাঁ, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, বোঝা যাচ্ছে সবার? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল মানে কি? গণনা করা যায়। আনকাউন্টেবল মানে কি? গণনা করা যায় না। কিন্তু এখন দুষ্ট লোকরা কি বলবে জানেন? দুষ্ট লোকরা বলবে আচ্ছা, আনকাউন্টেবল নাউন, ওই যে চাল, চাল তো আমি গুনতে পারি, 1টা চাল, 2টা চাল, 3টা চাল। এই যে চুল গুনতে পারি, 1টা চুল, 2টা চুল, আরে চুলই তো নাই মাথায়। তারপরে আমরা বলতে পারবো যে আমরা আটা গুনে ফেলবো। হ্যাঁ, দুষ্ট লোকরা বলতে পারে, কিন্তু মনে রাখতে হবে এখানে আনকাউন্টেবল বলতে বোঝানো হয়েছে আসলে বাজার থেকে জিনিসটা আমরা কিভাবে কিনি, সেটির উপরেই এটার কাউন্টেবিলিটি ডিপেন্ড করে। যেমন চাল, আপনি দোকানে গিয়ে নিশ্চয়ই বলবেন না আমাকে 100টা চাল দেন বা 1 লক্ষ চাল দেন, আপনাকে বলতো প্লিজ গিভ মি আ কিলো অফ রাইস। তাহলে গণনা করা গেলেও যদি আমরা এটা মেপে কিনি, তখন এটা আনকাউন্টেবল হয়ে যাবে। আর কিছু কিছু আছে গোনা যায় না, যেমন পানি গোনা যাবে না, দুধ গোনা যাবে না, মধু, হানি গোনা যাবে না, মেডিসিন, সিরাপ গণনা করা যাবে না। হ্যাঁ, তাহলে আমি যে কথাটি বলবো যে সেটি হলো যে বাজার থেকে আমরা পণ্যগুলো যেই পদ্ধতিতে কিনি তার উপরেই কাউন্টেবিলিটি ডিপেন্ড করবে। সো ইটস কাউন্টেবল অর আনকাউন্টেবল, ইট ডিপেন্ডস অন হাউ ইউ কাউন্ট ইট অর মেজার ইট। ওকে, দ্য ওয়ে ইউ ডু ইট। তাহলে আমরা যদি
চাল আমরা মেপে কিনি, তাহলে এটা গোনা গেলেও এটা আনকাউন্টেবল। আলু আমরা যদি মেপে কিনি, গোনা গেলেও এটা আনকাউন্টেবল। আর যেটা আমরা গুনে গুনে কিনি, গুনতে পারি খুব সহজেই, বই আমরা কেজি মেপে কিনি না, আমরা এটা গুনে কিনি। তো জেনারেল সেন্সে এটি হচ্ছে কাউন্টেবল আর ওটি হচ্ছে আনকাউন্টেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকেই বাদল স্যারকে ধন্যবাদ জানাচ্ছেন, গ্র্যাটিটিউড, রেসপেক্ট। আমি মানুষকে সম্মান দিলে আমরা সম্মানিত হতে পারবো একদিন। এই মানুষটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশের তরুণদের আর পথে পথে ঘুরতে হবে না। প্রত্যেকটা তরুণ তার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে, তার মায়ের স্বপ্ন সে পূরণ করতে পারবে এবং মায়ের স্বপ্নের চেয়ে বড় কিছু সে নিয়ে আসতে পারবে। আমার বিশ্বাস, আপনাদের প্রতি আমার সেই আস্থা রয়েছে। সো আরেকটি বিষয় হলো, তাহলে যেগুলো আমরা গুনে গুনে নেই কাউন্টেবল, যেগুলো আমরা মেপে নেই সেগুলো আনকাউন্টেবল। শেষ। এবার আসেন, প্রথম যেটি বলেছিলাম যে অবস্থার বিচারে আমরা দুই ভাগ করি। একটি হলো কংক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট কথাটাই তো বোঝাচ্ছে মজবুত, শক্ত। হ্যাঁ, তাহলে যেটা মজবুত, শক্ত, চোখে দেখা যায়, ধরা যায়, এই যে শক্ত, ধরা যায়, তাহলে এটা হচ্ছে কংক্রিট। আর যেটা আমরা ধরতে পারি না, দেখতে পাই না, শুনতে পাই না, আমাদের ইন্দ্রিয় অর্গান, হ্যাঁ, 5 অর্গানস দিয়ে আমরা বুঝতে পারি না, এটাকে মেজার করতে পারি না, ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা যায় না, বস্তার মধ্যে ভরে বেঁধে ফেলা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমরা এটা ফিল করি, আমরা এটা বুঝি, আমাদের ব্রেনে আমরা বুঝি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্টে আমাকে হেল্প করছেন। তারপর যেটা আমরা বুঝি, আমরা ফিল করি, বুঝি, অনুভব করি, মনে করি, ধারণা করি, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আসুন আমরা বোর্ডে চলে যাই। সবাই কমেন্ট বক্সে লিখুন ক্লাসিফিকেশন অফ নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকক্ষণ বকবক করলাম, এখন আমরা একটু বোর্ডে এসে আলোচনা করব। তো দেখা যাক কতটুকু আমরা আজকের ক্লাসটি থেকে শিখতে পারি। আর আমরা ইতিমধ্যে 40 মিনিট অতিক্রম করে ফেলেছি, যদিও আমার কাছে খুব ভালো লাগছে। আই ডোন্ট নো ওয়েদার ইউ আর এনজয়িং অর নট। যদি ক্লাসটা আপনারা এনজয় করে থাকেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমাদেরও ভালো লাগবে। সো আমি যে কথাটি দিয়ে এখানে শুরু করতে চাই সেটি হলো যে নাউন। আমরা নাউনকে একটু ছোট্ট করে আমি লিখবো, আমি বেশি লিখবো না। নাউনকে আমরা অবস্থার বিচারে, আমি যেটা বলেছি অবস্থার বিচারে আমরা নাউনকে দুটি ভাগে ভাগ করব। তার মধ্যে একটি হলো কংক্রিট নাউন, যেটা হচ্ছে দেখা যায়, শোনা যায়, বোঝা যায়, ধরা যায়, মাপা যায়, ল্যাবরেটরিতে টেস্ট করা যায়, বস্তায় ভরে ফেলা যায়, হ্যাঁ, যেটাকে খুব সহজে আমরা বুঝতে পারি। আর যেটাকে আমরা বুঝতে পারি না সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো একটা মজার কথা মনে পড়ে গেল, সেটা হলো যে আমার এক আত্মীয়, উনি পেইন্টিং করেন, উনি ফাইন আর্টসের স্টুডেন্ট ছিলেন। তো একদিন ওনার বাসায় একটা ছবি দেখলাম। তো ছবিটা দেখার পরে আমি মনে মনে বললাম যে বোধহয় পাগল ছাগলের কাণ্ড, কিচ্ছু বোঝা যাচ্ছে না এই ছবিটা। তো উনি আমাকে বললেন যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে পেইন্টিং, অর্থাৎ এটা বোঝার ক্ষমতা আমার নেই, যেহেতু আমি শিল্পী নই, চিত্রশিল্পী নই। তো উনি আমাকে ছবিটা ব্যাখ্যা করলেন যে এটা এই দাগটাতে এটা বুঝিয়েছি, এই কালার, এই শেডে, এই গ্রাফিক্সের কাজটাতে আমি এটা বুঝিয়েছি। তখন আমি অবাক হলাম, আসলেই তো। তো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে ফিল করার ব্যাপার, এটা মাথার ব্যাপার, জ্ঞানের ব্যাপার। সো অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তো কংক্রিট যেটা সলিড, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য কেউ এঁকেছে, আহ কি সুন্দর, একেবারে মনে হচ্ছে গ্রাম, একেবারে মনোরম, চার্মিং ভিলেজ, এটা সবাই বুঝে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট সবাই বোঝে না। সো আপনাদেরকে তো আমি বলেছি যে ইউ আর স্কলার স্টুডেন্টস, স্কলার পিপলস, আপনারা আশা করি বুঝতে পারবেন। আসুন আমরা এটাকে আলোচনা করি। সো কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অবস্থার বিচারে আমরা দুই ভাগে ভাগ করলাম। এই যে এই ওনার কিন্তু কোনো ছানাপোনা নেই, ঠিক আছে, ওনার কোনো ছানাপোনা নেই, এনার কিন্তু ছানাপোনা আছে। ওনার কি কি আছে আমরা একটু দেখি। কংক্রিট নাউনের রয়েছে প্রপার নাউন, তারপরে রয়েছে প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা হচ্ছে কমন নাউন,
তারপরে রয়েছে কালেকটিভ নাউন, তারপরে রয়েছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, একদম সহজ, ভয় পাওয়ার কিছু নাই, টেনশনের কোনো কারণ নাই। যিনি নাউনের এনও জানেন না তিনি আজকে শিখে ফেলবেন, আমার কথা হচ্ছে সেটা। আমরা জানি না কোনো দোষ নাই, কিন্তু এখন আমরা সুযোগ পেয়েছি, সবাই শিখে ফেলবো, কারণ এটা আগামী দিনে আমাদের ক্যাপিটাল হচ্ছে। সো নাউন কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, আর কংক্রিট নাউনে আছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওনার কোনো ছানাপোনা নেই, কোনো কাইন্ড নেই। এখন আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটি হলো আমি আমার নাম দিয়ে দিতে চাই। যেমন মনে করেন আমার নাম হচ্ছে বদরুল, তাহলে এখানে খেয়াল করেন যে প্রপার নাউন, প্রপার কথাটির অর্থ হচ্ছে যথাযথ। হ্যাঁ, তাহলে বন্ধুরা আশা করি লেখাটি সবাই দেখতে পাচ্ছেন, যে এখানে আমি লিখেছি কংক্রিট নাউনের নিচে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, চারটা পার্ট, চারটা বাচ্চা রয়েছে ওনার, রয়েছে কংক্রিট নাউনের। একটু কমেন্ট বক্সে লিখে দিন যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই চারটা ওয়ার্ড একটু সবাই কমেন্ট বক্সে লিখে দিন, তারপর আমি আলোচনা করলে সহজ হবে। সো প্রথম হচ্ছে যে প্রপার নাউন, প্রপার কথাটির অর্থ কি। আমরা যদি একটু মিনিংগুলোর দিকে খেয়াল করি, যে এর চেয়ে সহজ ইংরেজি শেখার কোনো বিষয় না, ইফ ইউ নো দ্য মিনিং অফ দি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। ওকে, সো প্রপার কথাটির অর্থ হচ্ছে যথাযথ। তাহলে যার আমাকে যদি বলে এই মাস্টার সাহেব, তা আমার আমার নামটা কি কেউ জানতে পারলো মাস্টার সাহেব কে আসলে? তা আমি যদি বলতাম যে এই যে মার্চ ফরওয়ার্ডের প্রতিষ্ঠাতা, অনেস্টের প্রতিষ্ঠাতা, তো সবাই আমাকে বলতো এই লোকটা মনে হয় মাথায় সমস্যা আছে, উনি নামটা কেন বলছেন, আমি নামটা জানতে চাই। যখন আমি বলবো যে অনারেবল বাদল সেল স্যার, সবাই ইয়েস, হি ইজ এ গ্রেট ম্যান, নামটা জেনে গেলাম। তাহলে বিষয়টা আমাদের বুঝতে হবে যে প্রপার মানে যথাযথভাবে কাউকে প্লেস করা, আর সেটা হচ্ছে তার নাম, এটি তার আইডেন্টিটি। সো প্রপার নাউন মানে হচ্ছে কারো প্রকৃত নাম, যথাযথ নাম। তাহলে আমার যথাযথ নাম হচ্ছে বদরুল, বদরুল হাসান। তাহলে দিস ইজ প্রপার নাউন। ওকে, তারপরে আসেন, আমি বলেছি কমন নাউন। ওকে, কমন নাউন মানে কি সাধারণ। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাধারণ পরিচয় আছে। যেমন আমি প্রপার নাউন যদি হয়ে থাকি, তাহলে আমার সাধারণ পরিচয় কি? এখন আমি ক্লাস নিচ্ছি, তাহলে আমি শিক্ষক, তাহলে আমার সাধারণ পরিচয় হচ্ছে টিচার। তাহলে টিচার হলে এটা খুব সহজে জানা গেল। এবং কমন নাউন সবসময় প্লুরাল করা যায়, টিচার, টিচার্স, বয়, বয়েজ, গার্ল, গার্লস। ওকে, এভাবে করা যাবে। কিন্তু বদরুল, বদরুলস, নো, ইটস নট কারেক্ট। তবে দুষ্টুমি করলে মানে বুদ্ধি করলে প্লুরাল করা যাবে। আমরা এখন বুদ্ধিতে যাব না, চালাকি করব না, আমরা সিম্পল বিষয়গুলো আগে একটু বোঝার চেষ্টা করব। সো প্রপার নাউন হচ্ছে যথাযথ নাম বদরুল। আমার একটা কমন পরিচয় রয়েছে শিক্ষক, সো টিচার। তাহলে টিচার হচ্ছে কমন নাউন। এরপর হচ্ছে যে কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, প্রত্যেকের একটা কমন আইডেন্টিটি আছে। কেউ ছাত্র, কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ ছেলে, কেউ মেয়ে, সেভাবে। এরপর হচ্ছে কমন নাউন গেল। কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন আইসে তো খাইছে, মানে মাথা গরম হয়ে গেছে। কালেকটিভ নাউনকে ভয় পাওয়ার কিছু নাই। কালেকটিভ নাউন মিনস কালেকশন, এক সিম্পল, অর্থ বুঝলে ইংরেজি সহজ। ইফ ইউ নো দ্য মিনিং, ইটস ভেরি সিম্পল। ওকে, সো এটা ওই যে রকেট সায়েন্স না, এক সহজ। একটু সাথে লেগে থাকুন, সবাই ইংরেজির বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অনেকে বস আছেন এখানে, হয়তো তাদের কাছ থেকে আমরাও কিছু শিখতে পারবো। সো কালেকটিভ নাউন মিনস ইটস এ কালেকশন। তাহলে আমি শিক্ষক, তো আপনি শিক্ষক, ঠিক আছে। এখন আমাকে আমাদের যে অনারেবল কোঅর্ডিনেটর ওবায়দুল্লাহ স্যার বললেন যে আপনি প্যানেল টিচার। দেখেন, অনার, ইটস অ্যান অনার, প্যানেল টিচার। তাহলে আমি আগে আসিলাম টিচার, এখন বলছে না আপনি টিচার না, আপনি আমাদের প্যানেল টিচার। প্যানেল মানে কি? এই যে টিচারদের একটা দল, এখানে মার্চ ফরওয়ার্ডে যারা ক্লাস নেবেন সেখানে একটা প্যানেল করা হয়েছে, এই প্যানেলের অধীনে আপনি আছেন। তাহলে ইটস অ্যান অনার ফর মি। কোথাকার কোন বদরুল হাসান, এখন হয়ে গেলাম আমি প্যানেল টিচার। এই প্যানেলটা হচ্ছে কালেকটিভ নাউন। এই যে টিচারদেরকে আইনা আইনা কালেকশন করে করে এই বস্তার মধ্যে ভরলো, প্যানেলের মধ্যে ভরলো। হ্যাঁ, সো প্যানেল ইজ এ কালেকটিভ নাউন, যেখানে কালেকশন বোঝাবে সেটাই হলো কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে গেল প্রপার নাউন বদরুল হাসান, আমার যথাযথ নাম। আমার দুইটা নাম মনে করেন নেই, আমি একটা পরিচয় দিচ্ছি। কমন নাউন, আমার একটি সাধারণ পরিচয় আছে, যে পরিচয় আরো অনেকের আছে, সেটা হচ্ছে টিচার, এবং এটা প্লুরাল হতে পারে, টিচার্স, দা টিচার হতে পারে, এ টিচার হতে পারে, এর আগে পিছে লাগানো যাবে। আচ্ছা, তারপর কালেকটিভ, যেখানে কালেকশন বোঝায়, তাহলে আমি প্যানেলের অন্তর্গত। সো প্যানেল হচ্ছে একটা টিচারদের সংগঠন বা দল, এই প্যানেল হচ্ছে কালেকটিভ নাউন।
আর টিচার হচ্ছে কমন নাউন, প্যানেল টিচার। তারপরে 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন 4 নম্বরে এসে আপনারা দেখেন যে এই ম্যাটেরিয়াল নাউনের কি অবস্থা। ম্যাটেরিয়াল নাউনের জন্য ম্যাটেরিয়াল মানে হলো উপাদান। হ্যাঁ বন্ধুরা, ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান। তো আমি একটা বোর্ড ব্যবহার করছি, এটা একটা উপাদান নাকি না? এটা বোর্ডটা কিন্তু কমন নাউন, এই যে কমন নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন না। ম্যাটেরিয়াল নাউন কি? এই বোর্ড যেই উপাদান দিয়ে বানানো হয়েছে, যেই ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, সেই বস্তুটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই বোর্ড বানিয়েছে কি দিয়ে? এই বোর্ড বানিয়েছে কাঠ দিয়ে, উড। তাহলে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে খেয়াল করেন বন্ধুরা, এই যে ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমরা অবশ্য মাথা গরম হয়ে যায়, তো মাথা গরমের কিছু নাই। আমরা দেখবো যে মূল উপাদান কি, ফান্ডামেন্টাল এলিমেন্টটা কি, সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে যেমন আমি বললাম যে বোর্ডে আমি লিখছি, তাহলে বোর্ডটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। বোর্ডটা যেটা দিয়ে বানানো হয়েছে, উড দিয়ে বানানো হয়েছে, কাঠ। প্লাস্টিক ব্যবহার করেছে, প্লাস্টিক, এগুলো হচ্ছে লোহা ব্যবহার করেছে, আয়রন। তাহলে এগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং ম্যাটেরিয়াল নাউন প্লুরাল করা যায় না। ওকে, তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম প্রপার নাউন, নাউনকে দুই ভাগ করেছি আমরা অবস্থা বিচারে, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট আমরা দেখি, ধরি, ভরি, টেস্ট করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউনকে ফিল করতে হবে, বুঝতে হবে মেধা দিয়ে। এটা একটা মেথড হতে পারে, কনসেপ্ট হতে পারে, ধারণা হতে পারে, কল্পনা হতে পারে। আবার কংক্রিট নাউনকে আমরা 4 ভাগ করলাম, আমরা 4টা বাচ্চা রয়েছে। হ্যাঁ, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার মানে যথাযথ, বদরুল হাসান। তো আমার কমন পরিচয় কি? টিচার, কমন নাউন। তা আমি কোন দলে আছি? গ্রুপে আছি, প্যানেল টিচার। সো প্যানেল হচ্ছে কালেকটিভ নাউন। তো আমি যে মাস্টারি করছি কোথায় লিখছি? বোর্ডে লিখছি না, বোর্ড ম্যাটেরিয়াল নাউন না। বোর্ড যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেটা ম্যাটেরিয়াল নাউন। বোর্ড বানানো হয়েছে উড, কাঠ দিয়ে, সো উড ইজ এ ম্যাটেরিয়াল নাউন। এবং এখানে লোহা ব্যবহার করা হয়েছে, আয়রন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তারপরে এখানে প্লাস্টিক ব্যবহার করেছে, প্লাস্টিক ইজ এ ম্যাটেরিয়াল নাউন। ওকে, নাইস। সো বন্ধুরা আমরা 4টা শিখলাম। ওই যে ডান পাশে যে ভদ্রলোক রয়ে গেছে, এখন ওনারা আনতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা তো আলোচনা করলাম বদরুল, টিচার, প্যানেল, এবং এখানে ব্যবহার করলাম আমি উড ব্যবহার করেছি, উড অথবা আয়রন ব্যবহার করেছি। এই যে ওনাকেও একটু আমরা আনতে চাই। এখন মনে করেন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তো এখন অনেকে লিখেছে যে স্যার ইউ আর টেকিং এ ভেরি নাইস ক্লাস। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকে মোটামুটি একটা স্বীকৃতি দিলেন যে স্যার আপনার একটা জিনিস আছে, যে সেটা হচ্ছে স্কিল। তা আমি বললাম যে আচ্ছা ভালো কথা, স্কিল আছে, ওকে নাইস। তো আমার যেহেতু স্কিল আছে, একটু স্কিলটা আমার একটু দেখান তো, আমি একটু দেখতে চাই, এটার একটু ধৈর্য আদর করতে চাই। তা আমাকে কি আপনারা স্কিলটা ধরে এনে দেখাতে পারবেন? না, স্কিলটা দেখা, আমি কি কোনো দিক দিয়ে স্কিল আপনাদেরকে শো করছি এই যে দেখুন এটা একটা স্কিল? না, স্কিল দেখানো যায় না। বাট আমি যে কথা বললাম, ক্লাস নিলাম, ফান করলাম, আলোচনা করলাম, এখান থেকে আপনারা ফিল করলেন যে এই কাজগুলোর মাধ্যমে আমরা বুঝে গেছি হ্যাঁ ওনার মধ্যে কিছুটা হলেও স্কিল আছে। এই স্কিল যে আপনারা বুঝে গেছেন, আপনাদের যে বুদ্ধি আছে বোঝা গেছে, এই স্কিলটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটাকে বস্তায় ভরা যায় না, গন্ধ নেওয়া যায় না, চোখে দেখা যায়, কানে শোনা যায় না, কিন্তু আমরা বুঝি হ্যাঁ স্কিল আছে কিন্তু। তাহলে এই স্কিল শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আসুন আমরা বোর্ডে এটাকে লিখে শেষ করি। তাহলে বদরুল প্রপার নাউন, টিচার কমন নাউন, কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন বোঝায়, প্যানেল, প্যানেলে অনেক টিচার থাকে এবং সবাইকে একসাথে বোঝায়, এটাকে বলে আনডিভাইডেড হোল। আনডিভাইডেড হোল অবিচ্ছিন্ন, সবাইকে একসাথে বোঝায়। তারপরে ম্যাটেরিয়াল, আমি এখানে বোর্ড বানানো হয়েছে যে কাঠ দিয়ে, এটা হচ্ছে উড, ম্যাটেরিয়াল নাউন। আর আমি আপনারা একটু বলেছেন যে স্যার ক্লাসটা ভালো হচ্ছে, তাহলে আমি লিখলাম যে আমার কি আছে? স্কিল আছে। এই স্কিল হচ্ছে দক্ষতা। স্কিল মানে হলো দক্ষতা, যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ল্যাবরেটরিতে টেস্ট করা যায় না, বস্তায় ভরা যায় না, মাপা যায় না, কিন্তু আমরা বুঝে যাই যে ওনার স্কিল আছে। তাহলে এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর স্কিল যার আছে তিনি হলেন স্কিলড, দক্ষ। আর স্কিলড হলো অ্যাডজেক্টিভ। যখন কোনো একটা গুণ থাকে সেই গুণটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর গুণে যে গুণান্বিত ব্যক্তি তিনি হলেন অ্যাডজেক্টিভ। সেই গুণে গুণান্বিতটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে স্কিল অ্যাবস্ট্রাক্ট নাউন আর স্কিলড হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, এটা আমাদের আজকের আলোচনায় নাই।
আমি এডিশনাল একটু যোগ করলাম। আমি এখানে আরেকটা জিনিস ছোট্ট করে যোগ করতে চাই, যেমন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আমি যদিও সাধারণ জ্ঞানে একেবারেই ভালো না, তবে একটা ছোট্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন করতে চাই। সেটি হলো, থ্যাংক ইউ, অনেকে কিন্তু শুরু থেকে ক্লাসটা আবার দেখছেন, আমি কমেন্ট দেখে বুঝতে পারছি। তো সেটা হলো যে আমাদের একজন বীরশ্রেষ্ঠ আছে, তিনি 14ই ডিসেম্বর উনি শহীদ হয়েছিলেন, মানে মুক্তিযুদ্ধের ঠিক 2 দিন আগে। এবং এটা যখন ছোটবেলায় বইতে পড়েছিলাম, অনেক মন খারাপ হয়েছিল যে মাত্র 2 দিন আগে উনি শহীদ হয়ে গেলেন, দেশটা যে স্বাধীন হলো দেখতেও পারলেন না। এবং এত সুন্দর চেহারা, এত স্মার্ট একজন মানুষ শহীদ হয়ে গেলেন, মনটা অনেক খারাপ ছিল। ছোটবেলায় পড়ে অনেক এটাতে স্যাড ছিলাম। সো সেই মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামটা একটু কমেন্ট বক্সে সবাই লিখে দিন। 14ই ডিসেম্বর যে বীরশ্রেষ্ঠ শহীদ হয়েছেন। যদি আমি খুব সরি টু সে, আজকে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে কেউ কেউ লিখেছে একটা ওয়েবসাইট লিখেছে যে 8ই ডিসেম্বর, কেউ লিখেছে 10ই ডিসেম্বর। ভেরি আনফর্চুনেট, এগুলো একটু মনিটরিং হওয়ার দরকার। যাই হোক, তো সেই বীর শ্রেষ্ঠ, তার নামটা একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঠিক আছে? আর মুক্তিযুদ্ধের সময় তিনি যখন শহীদ হন, তার কি পদবি ছিল দেখি আপনারা বলতে পারেন কিনা। সেই পদবিটা একটু লিখে দিন, তারপরে আমরা আলোচনা শুরু করবো আবার। তো আজকে যাক, আলোচনাটা আমারও নিজেরও অনেক ভালো লাগছে। এখন দেখতে পাচ্ছি আপনারা খুব সুন্দর রেসপন্স করছেন। অ্যাবস্ট্রাক্ট নাউন, স্কিল অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো আপনারা যখন জানবেন, ইংরেজি গ্রামারটা কিন্তু ইটস এ গেম, এবং এটা কিন্তু একটা মানে পাজলের মতো, এই দিক দিয়ে ঢুকে প্যাস খাইতে খাইতে কোন দিকে চলে যাব আমরা, আবার ফিরে আসবো কিন্তু জায়গা মতো। মানে আমরা একটা ডেস্টিনেশনকে টার্গেট করে ঘুরতে 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 ওই যে রাইট ওয়ে দিয়ে বেরিয়ে যাওয়াটাই কিন্তু দেন ইউ আর এন স্কলার ইন ইংলিশ গ্রামার। সো বন্ধুরা, অনেক ধন্যবাদ ফর ইউর নাইস রিপ্লাই। আপনারা সাধারণ জ্ঞানে অনেক স্ট্রং বোঝা যাচ্ছে আমার চেয়ে নিঃসন্দেহে। তো তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি 14ই ডিসেম্বর শহীদ হয়েছিলেন, এবং তার পরিচয় ছিল তিনি ক্যাপ্টেন ছিলেন। হ্যাঁ, তাহলে আসুন আমরা এখন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে গ্রামারে আলোচনাটা করব, ঠিক আছে? আসুন তাহলে আমি বোর্ডে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ক্লাসে। এবং অসাধারণ একজন বীর ছিলেন, যিনি যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পাকিস্তান আর্মিতে ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। এখন আসুন আমরা, আর আমার কোনো ভুল হলে আপনারা আমাকে জানাবেন। তাহলে আমরা যে মহিউদ্দিন জাহাঙ্গীর, ওনার নামটা এখানে লিখছি। তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর বললে আমরা বুঝে যাচ্ছি যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ওই ব্যক্তিটাই যিনি মুক্তিযুদ্ধে 14ই ডিসেম্বর শহীদ হয়েছিলেন। তাহলে আমরা লিখলাম মহিউদ্দিন জাহাঙ্গীর, পুরোটা লেখা যাবে না, মহিউদ্দিন লিখলাম। তাহলে এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? এবং তিনি ছিলেন ক্যাপ্টেন। তাহলে পাকিস্তান আর্মিতে কি তখন একজন ক্যাপ্টেন ছিলেন? না, অনেক ক্যাপ্টেন ছিলেন। তাহলে ওনার এই কমন পরিচয় ছিল তিনি ক্যাপ্টেন ছিলেন, ওকে? তা অথবা তিনি সোলজার ছিলেন, আমরা এটাও লিখতে পারি, সোলজার ছিলেন, ওকে? তাহলে তার মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে প্রপার নাউন, আর কমন নাউন হচ্ছে ক্যাপ্টেন অথবা সোলজার। দুটাই কিন্তু কমন নাউন, কারণ অনেক ক্যাপ্টেন্স হতে পারে, সোলজার্স হতে পারে, কমন নাউন প্লুরাল হতে পারে। তাহলে তার কমন নাউন হচ্ছে ক্যাপ্টেন অথবা সোলজার। এরপরে কালেকটিভ নাউন, তাহলে তিনি কোন প্রতিষ্ঠানে কাজ করতেন? উনি পাকিস্তান আর্মিতে ছিলেন, ARMY। তাহলে আর্মি মানে কি? এ কালেকশন অফ সোলজার্স, এ গ্রুপ অফ সোলজার্স। তাহলে এটার কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। তিনি যুদ্ধ করেছেন কি নিয়ে? তিনি যুদ্ধ করেছেন বন্দুক নিয়ে, ঠিক আছে? আমি ধরে নিলাম উনি বন্দুক নিয়ে যুদ্ধ করেছেন। তাহলে বন্দুকটা কি ম্যাটেরিয়াল নাউন হবে? না 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 না, বন্দুক ম্যাটেরিয়াল নাউন হবে না। বন্দুক যেই উপাদান দিয়ে বানানো হয়েছে সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে বন্দুক বানানো হয়েছে, আমি ধরে নিচ্ছি যে লোহা ব্যবহার করা হয়েছে, আমি লিখলাম আয়রন, এবং আয়রন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে বন্ধুরা, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন প্রপার নাউন, তারপরে কমন নাউন হচ্ছে উনি ক্যাপ্টেন অথবা সোলজার, দুটোই কমন নাউন। তারপরে উনি যেই সংগঠনে ছিলেন কালেকটিভ নাউন, আর্মির অন্তর্গত ছিলেন, তাহলে আর্মি কালেকটিভ নাউন। তারপরে ম্যাটেরিয়াল নাউন, উনি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, সে অস্ত্র বানানো হয়েছে আয়রন দিয়ে, উপকরণ ম্যাটেরিয়াল আয়রন। এবং তিনি ছিলেন অসম্ভব সাহসী, তার ছিল অসম্ভব সাহস। সো সাহস ইংরেজি হচ্ছে কারেজ।
তাহলে কারেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বন্ধুরা আমরা মহিউদ্দিন জাহাঙ্গীরকে দিয়ে 5টি নাউনকে আলোচনা করলাম। এখন তাহলে আমরা একটু এখানে আলোচনা করতে চাই যে সাহস অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, সাহস উনি গোলাগুলি করেছেন, সাহসটা কি কোনো দিক দিয়ে ঠিকরে ঠিকরে বেরিয়েছে আমরা দেখেছি? না, সাহসটাকে দেখা যায় না, কিন্তু ওনার যে বীরত্ব, যুদ্ধ নেতৃত্ব, ওনার যে সাহস, উনি পাকিস্তান আর্মি থেকে কিভাবে ভারত হয়ে আসলেন, কিভাবে ওনাকে গ্রহণ করা হলো, দেশে যুদ্ধে নিয়োজিত করা হলো, উনি নেতৃত্ব দিলেন, হ্যাঁ, কমান্ডার হলেন বা যে দায়িত্বে ছিলেন, তাহলে এগুলো থেকে আমরা বুঝে গেছি হ্যাঁ যে ওনার অনেক সাহস ছিল, কারেজ। সো কারেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শোনা যায় না, বস্তায় ভরা যায় না, বাক্সে ভরা যায় না, ল্যাবরেটরিতে নিয়ে সাহসকে টেস্ট করা যায় না, অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না। সো কারেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যায় না। সো মহিউদ্দিন জাহাঙ্গীর প্রপার নাউন, তার কমন আইডেন্টিটি ছিল উনি ক্যাপ্টেন ছিলেন পাকিস্তান এবং সোলজার ছিলেন, উনি একজন পুরুষ লোক ছিলেন, উনি একজন মানুষ ছিলেন, সব কমন নাউন। আর কালেকটিভ নাউন, উনি আর্মিতে ছিলেন, এই কালেকশন অফ সোলজার্স, এ গ্রুপ অফ সোলজার্স, উনি আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। উনি যে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন সেটা লোহা দিয়ে বানানো হয়েছে, আয়রন। তারপরে সবশেষে ওনার ছিল অনেক সাহস। সো কারেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এবং যার সাহস আছে তিনি সাহসী। সো কারেজাস হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণে গুণান্বিত হলে তখন কারেজাস অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা খুব সুন্দর করে এখন আলোচনা করলাম। তো এবার আমি আপনাদেরকে কিন্তু এখন প্রশ্ন দেবো, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি? এখন বন্ধুদেরকে আমি প্রথম দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন আমি বলছি যে রোজ, রোজ মানে গোলাপ, হ্যাঁ? তো রোজ হচ্ছে প্রপার নাউন। রোজ বললে কি আমরা মেরিগোল্ড বুঝবো? নো অ্যান্ড নেভার। তাহলে রোজ হচ্ছে প্রপার নাউন। তারপরে এখন এটার কমন নাউন কি? হ্যাঁ, এটার কমন নাউন হচ্ছে ফ্লাওয়ার। তাহলে প্রপার নাউন যদি রোজ হয় তাহলে এটা কোন গোত্রের অন্তর্ভুক্ত? ফুলের অন্তর্ভুক্ত, ফ্লাওয়ার। আবার যদি প্রপার নাউন ম্যাঙ্গো হয়, আম বললে আমি বুঝবো, জাম বুঝবো না, কলা বুঝবো না, তাহলে ম্যাঙ্গো হচ্ছে প্রপার নাউন। আর তাহলে তার কমন নাউন কি? কমন নাউন হচ্ছে ফ্রুট। যে ফ্রুটের আন্ডারে ম্যাঙ্গো আছে, বানানা আছে, তাহলে আম ফল, জাম ফল, কাঁঠাল ফল, এই ফল সেই ফল, যত ফল সবগুলো হচ্ছে ফল, কমন নাউন। আর আম, জাম, কাঁঠাল এগুলো হচ্ছে প্রপার নাউন। ওকে, সো বন্ধুরা ওকে বন্ধুরা, সবাই লাইভটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান। হয়তো মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে, আশা করি হবে, হওয়ার কথা নয়। যাই হোক, তো আরে আমাদের লাইভটি কিন্তু আমাদের পেজে সংরক্ষিত আছে, আপনারা যদি কারো মিসও হয়ে যায় আশা করছি পরে দেখতে পারবেন। তো যাই হোক, আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে না। কেউ কেউ জানিয়েছেন যে দেখতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন, এই যে লাইভটি চলছে আমিও দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারো কারো হয়তো লোকালি নেট প্রবলেম থাকতে পারে, সো নেভার মাইন্ড, পরে দেখে নেবেন, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা এখন মাঝে মধ্যে হয়তো একটু একটু হ্যাং হতে পারে, অসুবিধা নেই। আর আমরা আছি ইনশাল্লাহ। আর যদি কোনো কারণে লাইভ কেটে যায় আমি আবার কিন্তু গেট ইন করবো, ওকে? আপনারা চলে যাবেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। এখন আমি কিছু কমন নাউন, প্রপার নাউন বলবো, আপনারা কমেন্টে সেটার কমন নাউনটা লিখবেন। আই রিপিট, আমি কিছু প্রপার নাউন বলবো, আপনারা তার কমন নাউনটা কমেন্ট বক্সে লিখবেন। নাম্বার 1, পদ্মা, PADMA, পদ্মা। সবাই কমেন্টে কমন নাউন কি হবে, পদ্মার কমেন্ট নাউন কি হবে কমেন্ট বক্সে লিখুন। তারপর আমি বলছি সুমন, সুমন, সুমন নাম, সুমন, কমন নাউনটা কমেন্ট বক্সে লিখুন। তারপরে আমি লিখছি সুমি, সুমি, কমন নাউনটা লিখুন। তারপর আমি আরেকটা প্রপার নাউন বলছি বাংলাদেশ, একটা প্রপার নাউন, দেশের নাম বাংলাদেশ, কমন নাউনটা কমেন্ট বক্সে লিখুন। এরপরে আমি বলছি ঢাকা, ঢাকার কমন নাউনটা লিখুন। আচ্ছা, তারপরে এরপরে বোর্ডে লিখে দেব। আচ্ছা, তারপরে বলছি ফেনী, ফেনী কমন নাউনটা লিখুন। কমন নাউন কি হবে, হোয়াট ইজ দ্য কমন নাউন অফ ফেনী?
দেন দ্য লাস্ট ওয়ার্ড, লাস্ট প্রপার নাউন টাইগার। টাইগার, বাঘ, টাইগার। টাইগারের কমন নাউন কি হবে? সবাই লিখে ফেলুন কমেন্ট বক্সে, ওকে? আশা করি আপনারা পারবেন। আমি তো শুরুতে বলেছি all of you are our scholar learners and you are enthusiastic, you are always eagerly waiting for the class. আপনারা আমি যদিও গ্রুপে কখনো পোস্ট দেইনি, কিন্তু আপনাদের পোস্টগুলো কিন্তু আমি পড়ি যে, এবং অনেকেই ইংরেজির সিরিজ লিখছেন, অনেকে কালেকশনগুলো পোস্ট করছেন। আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট যে আপনারা যে প্র্যাকটিসের মধ্যে আছেন, টাচে আছেন। অলওয়েজ কিপ ইন টাচ, অলওয়েজ কিপ ইন টাচ। ইফ ইউ কিপ ইন টাচ ইউ উইল স্টে ওয়েল। হ্যাঁ, ভালো থাকবেন, শেখার মধ্যে থাকবেন। সো আপনারা সেটা খেয়াল করবেন যে সবসময় গ্রুপে পোস্ট করবেন, গ্রুপটাকে চাঙ্গা রাখবেন, একজন একজনের পোস্ট পড়বেন, সেখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। এবং প্রয়োজনে কপি করে রাখবেন, সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আশা করি আর আজকে যে ক্লাসটা চলছে ইনশাল্লাহ আপনারা এটির একটি পিডিএফ কপি পেয়ে যাবেন। আমাদের অনারেবল ওবায়দুল্লাহ স্যার এটা আপনাদেরকে প্রোভাইড করবেন। হি ইজ দ্য ভেরি সিনসিয়ার কোঅর্ডিনেটর অফ দিস কোর্স। ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে, এত জটিল একটা কাজকে উনি, একটি চ্যারিটেবল কাজকে উনি সুন্দর করে করছেন। আমি জানি না মানুষ এটা তার পেশা হলো এত সুন্দর করে করতে গুছাতে পারে কিনা। আমি আজকে ওনাকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই আমাদের অনারেবল কোঅর্ডিনেটরকে একটু ধন্যবাদ জানিয়ে দিই। সবাই ওবায়দুল্লাহ স্যারকে একটু থ্যাঙ্কস জানিয়ে দিই, একটু থামস আপ জানিয়ে দিই ওনাকে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমি বলে দিচ্ছি যে আমরা যে কমন নাউনগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি আবার একটু বোর্ডে চলে যাই। সেটি হলো সেটা হচ্ছে আমরা বলেছি যে কমন প্রপার নাউন আর কমন নাউন, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে প্রপার নাউন আমরা আমরা লিখলাম যে রোজ, ওকে? আমরা রোজ লিখলাম এবং রোজটা স্মল লেটার হবে এখানে। তারপরে এটার কমন নাউন হচ্ছে, এটি ফুল গোত্রের অন্তর্ভুক্ত, তাহলে ফ্লাওয়ার। কমন নাউন হচ্ছে ফ্লাওয়ার। এবং কমন নাউনকে আমরা প্লুরাল করতে পারবো, আমরা এ বসাতে পারবো, আমরা দা বসাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমি ফ্লাওয়ার লিখলাম। তারপরে আমরা প্রপার নাউন লিখলাম ম্যাঙ্গো, তো এটার কমন নাউন হচ্ছে ফ্রুট। তারপরে আমরা প্রপার নাউন বলেছি পদ্মা। তারপরে এটার কমন নাউন আমরা বলছি রিভার, ওকে? তারপরে আমরা বলেছি সুমন। প্রপার নাউন, কমন নাউন হবে বয়। তাহলে বন্ধুরা খেয়াল করেন, এইভাবে আমরা প্রপার নাউনটা আমরা কমন নাউনের অন্তর্গত এভাবে আমরা বের করতে পারবো। যদি প্রপার নাউনটা রোজ হয় তাহলে এটা ফুল গোত্রের ফ্লাওয়ারের অন্তর্ভুক্ত। ফ্রুট থেকে পেয়েছি আমরা ম্যাঙ্গো, রিভার থেকে পেয়েছি পদ্মা, তারপরে বয় পেয়েছি আমরা সুমন, বয় থেকে পেয়েছি আমরা সুমন, ওকে? আচ্ছা, এবার আসুন, এবার আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে কালেকটিভ নাউন নিয়ে। হ্যাঁ, যেমন মনে করেন আমরা বলেছি যে কালেকটিভ নাউন হচ্ছে একটা গ্রুপ। হ্যাঁ, একটা গ্রুপ হলে এটাকে কালেকটিভ নাউন বলে, ঠিক আছে? তো কালেকটিভ নাউন যদি একটা গ্রুপ হয়, সেই গ্রুপটা বুঝলে কালেকটিভ নাউন নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না। থ্যাংক ইউ। অনেকেই কিন্তু মোস্ট অফ ইউ হ্যাভ গিভেন মি আ ভেরি কারেক্ট অ্যান্সার অ্যান্ড আই মাস্ট কংগ্রেচুলেট ইউ অল ফর ইউর নাইস participation and for your nice response, positive response, okay? So আসুন আমরা মায়া ছড়াই। তো ভালো কথাগুলো কিন্তু একবার বললে হবে না। আসুন সবাই কমেন্ট বক্সে লিখি, আসুন মায়া ছড়াই, হ্যাশট্যাগ দিন সবাই। আমরা সারা পৃথিবীকে এই বাংলা কথাটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবো, যে বিদেশিরা বলবে যে এটা কি লেখে, হ্যাশট্যাগে কি বোঝাতে চায়, এটা যেন তার প্রশ্ন করে সারা পৃথিবীর মানুষ। আসুন মায়া ছড়াই, সবাই হ্যাশট্যাগ দিয়ে আমরা কথাটা একবার লিখে দিই। যারা জানি না তাদেরকেও জানিয়ে দিই, ওকে? আর যারা লাইভটা শেয়ার করেননি, আমি কিন্তু তাদেরকে আবার অনুরোধ করব যে প্লিজ শেয়ার দ্য লাইভ, এবং আমরা ওয়াচ পার্টি তো দিতে পারি। এখন আসুন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে, যেমন আমি বললাম যে এ স্টুডেন্ট, একজন ছাত্র। তাহলে একজন ছাত্র, ছাত্র কমন নাউন। হ্যাঁ, ছাত্র কমন নাউন। আবার এখানে আমি আইরিন সিদ্দিকা দেখতে পাচ্ছি, তারপর ইপোজানি জাহিদ জিহাদ দেখতে পাচ্ছি, ওয়ালিউর সাব্বির দেখতে পাচ্ছি, ফারজানাকে দেখতে পাচ্ছি, তাহারিমকে দেখতে পাচ্ছি, বিপাশাকে দেখতে পাচ্ছি, আনিকাকে সব তো দেখি মেয়েরাই ক্লাস করে সব বেনিফিট নিয়ে যাচ্ছে। সালাউদ্দিন কাদেরকে দেখতে পাচ্ছি। তারপরে আমার ছেলেদেরকে আরো ডাকতে হবে। ছেলেরা কি সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে?
মোর্শেদাকে দেখতে পাচ্ছি, কানিজ, তারপরে মহুয়া, তারপর স্যারের মেয়েরা তো সব জায়গায় দখল করে নিচ্ছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তো ছেলেদেরকেও এগিয়ে আসতে হবে, কারণ কেউ পিছিয়ে থাকা চলবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। তো এখন কথা হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে ছাত্র, কমন নাউন। হ্যাঁ, যেমন এখানে প্রত্যেকের আইডেন্টিটি হচ্ছে ছাত্র বা স্টুডেন্ট, ছাত্রছাত্রী ইংরেজিতে স্টুডেন্ট। আচ্ছা, কমন নাউন। অথবা আমরা এখন ছাত্রছাত্রী লিখি না, আমরা লিখি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কারণ ছাত্রছাত্রী হলে তার জেন্ডারটা কনফ্লিক্ট তৈরি করে, সেই জন্য আমরা লিখি শিক্ষার্থী, স্টুডেন্টস ইংরেজিতে, বাংলা শিক্ষার্থী, তাহলে আর ছেলে মেয়ে জেন্ডার কনফ্লিক্টটা আসে না। তাহলে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, আর কালেকটিভ নাউন হবে এ ক্লাস অব স্টুডেন্টস। এই যে ক্লাস মানে সব ছাত্র, এই ক্লাসে যত ছাত্র আছে সবাইকে একত্রে ক্লাস বলা হয়, তাহলে ক্লাস ইজ এ কালেকটিভ নাউন। ওকে, তারপর বলছে রোবার, ওর বাবা ডাকাত। আচ্ছা, তার বলছে না, এ গ্যাং অব রোবার, গ্যাংটা হচ্ছে ডাকাতদের একটা গ্রুপ, আর যখনই গ্রুপ বুঝাবে, কালেকশন বুঝাবে, কালেকটিভ নাউন। তাহলে এই গ্রুপ অফ রোভার্স, ডাকাতদের দল। আচ্ছা, গ্যাং, এ গ্যাং অফ রোভার্স। তারপরে হচ্ছে স্টার, আকাশে আমরা দেখছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ওকে, সো স্টার হচ্ছে কমন নাউন, তারা। হ্যাঁ, তারপরে এ ক্লাস্টার অফ স্টার্স, এই ক্লাস্টার মানে গুচ্ছ, তারকা গুচ্ছ, তাহলে কালেকটিভ নাউন। আর স্টার কমন নাউন, তাহলে কালেকটিভ নাউনের পেটের ভেতরে কমন নাউন বাস করে। এটা যে ঝিনুকের ভেতরে মুক্তা যেরকম, কালেকটিভ নাউনের পেটের মধ্যে কিন্তু যে কমন নাউন গুলো থাকে। তারপরে বলছে যে সিঙ্গার, গায়ক, ও ইয়েস নাইস। তারপরে তাহলে বলছে আ কয়ের অফ সিঙ্গার্স, গায়কদের একটা দল, CHOIR। কমেন্ট বক্সে একটু লিখে দিন CHOIR, কয়ের, আ কয়ের অফ সিঙ্গার্স। তারপর বলছে যে মিউজিশিয়ান, হ্যাঁ, গিটারিস্ট, ড্রামার, বেসিস্ট, লিড গিটারিস্ট, তারপরে প্যাডিস্ট, ড্রামার, তারপরে সিঙ্গার, ব্যাক ভোকালিস্ট, হারমোনাইজার, যত সাউন্ড ইঞ্জিনিয়ার, সবাই মিউজিশিয়ান। তা মিউজিশিয়ানদেরকে আমরা একত্রে কি বলবো? ব্যান্ড। যেমন মাইলস, সোলস, তারপরে আমাদের বাচ্চু ভাই চলে গেছেন, LRB। হ্যাঁ, তারপরে আমাদের মাইলসের অত্যন্ত নাম করা ড্রামার ছিলেন ফান্টি, উনি চলে গেছেন। তারপর অনেক নাম করা মিউজিশিয়ান, তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যারা অনেক মানুষের জন্য, মানুষের কথা তাদের গানে তুলে ধরেছেন, মায়া ছড়িয়ে গেছেন। তো সেই বাচ্চু ভাই চলে গেছেন, তো LRV। তারপরে আমরা বলতে পারি নগর বাউল, ফিলিংস, এইভাবে যে ব্যান্ডগুলো আছে, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। তাহলে ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন, মিউজিশিয়ানস হচ্ছে কমন নাউন। তারপরে আছে যেমন গ্রেপ, আঙ্গুর। হ্যাঁ, গ্রেপস, আঙ্গুর ফল আমরা সবাই খাই, পছন্দ করি। সো এ বাঞ্চ, BUNCH, আ বাঞ্চ অফ গ্রেপস। হ্যাঁ, একগুচ্ছ, এক থোকা আঙ্গুর। সো বাঞ্চ হচ্ছে এখানে কালেকটিভ নাউন, গ্রেপস হচ্ছে কমন নাউন। তারপর বলছে যে ফিশ, মাছ, বলছে আ শোল, SHOAL, শোল। একটু কমেন্ট বক্সে সবগুলো লিখে ফেলুন, SHOAL, শোল, আ শোল অফ ফিশ। তাহলে এক ঝাঁক মাছ। কিন্তু যদি মাছ যদি ভিন্ন রকমের হয় তখন হবে ফিশেস, কিন্তু এক কোটি মাছ হলে হবে ফিশ। খেয়াল রাখবেন, ফিশ অলওয়েজ সিঙ্গুলার এন্ড প্লুরাল বোথ। ফিশ, শিপ, ডিয়ার, এগুলো সবসময় সিঙ্গুলার প্লুরাল বোথ সেম। ওকে, সো আ শোল অফ ফিশ, ফিশেস হবে না, কিন্তু আগের গুলোতে আমি প্লুরাল বলেছি, এখন কিন্তু প্লুরাল হবে না, ফিশ হবে। সো আ শোল অফ ফিশ, তাহলে এক ঝাঁক মাছ। আচ্ছা, তো এখন যদি ভিন্ন ভিন্ন রকম মাছ হয় তখন কিন্তু ফিশেস হবে, একরকম মাছ হলে ফিশ হবে। আমরা এখানে এক রকমের কথা বলছি, যার কারণে এটা ফিশ। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাওয়ার্স, ফুল, বলছে না আ বুকে অফ ফ্লাওয়ার্স, এক তোড়া ফুল। অনেকে বুকে কে বলে বুকেট, বুকেট হবে না, এখানে টি হচ্ছে সাইলেন্ট লেটার। সো আ বুকে অফ ফ্লাওয়ার্স, বুকে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, আর ফ্লাওয়ার্স হচ্ছে আমাদের কমন নাউন, ফুল। তারপর আছে যেমন আ কমিটি অফ মেম্বার্স, কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, আর মেম্বার্স হচ্ছে কমন নাউন। তাহলে কমিটির ভেতরেই কিন্তু মেম্বাররা থাকে। সো কালেকটিভ নাউনগুলো কি কি? ক্লাস, গ্যাং, ক্লাস্টার, কোয়ের, ব্যান্ড, বাঞ্চ, শোল, আর্মি, তারপরে হচ্ছে হার্ড, কমিটি, এভাবে আরো অসংখ্য, খুব বেশি নেই, কালেকটিভ নাউনের সংখ্যা একেবারে সীমিত। তো এভাবে অনেক কালেকটিভ নাউন রয়েছে। তো বন্ধুরা, আমরা যে কালেকটিভ নাউনগুলো আজকে জেনে নিলাম, এবং কালেকটিভ নাউনগুলো আসলে কিছু কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টি আসলে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন ইজ এ কালেকশন অফ কমন নাউন্স। ওকে,
আশা করি আপনাদের এখনো মাথা ঠান্ডা আছে, আমার এখনো ঠান্ডাই আছে। তো আমরা চালিয়ে যাই, আরো কিছুক্ষণ করি ক্লাসটা। তাহলে বন্ধুরা আমরা কালেকটিভ নাউন পেলাম, আমরা প্রপার নাউনটাও খুব ভালো করে আলোচনা করলাম, আমরা কমন নাউনটাও খুব সুন্দর করে আলোচনা করলাম। তো এখন আমি আপনাদেরকে বলবো যে সবাই কমেন্ট বক্সে কিছু কালেকটিভ নাউনের নাম লিখুন, একটা করে, সবাই একটা করে লিখুন, এবং একজন একটা লিখলে আরেকজন আরেকটা লিখুন। আমরা খুব দ্রুত অন্তত 20টা কালেকটিভ নাউন আমরা লিখবো। এ ফাঁকে আমি একটু বলতে চাই যে কালেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন দ্য আর্মি ইজ, দ্য ব্যান্ড ইজ, দ্য কমিটি ইজ, দ্য ক্লাস ইজ, দ্য স্কুল ইজ। এভাবে সবগুলোর পরে কিন্তু ইজ হয়, কিন্তু যদি সেই দলটা ভেঙে যায়, বিভক্তি বোঝায়, এখানে একসাথে আছে কিন্তু এখন ভেঙে গেল, তখন হবে আর। ওকে, যেমন বলতে পারি দ্য ক্লাস আর দ্য ক্লাস ইজ ভেরি অ্যাটেন্টিভ। তার মানে কি ক্লাসের ছাত্রছাত্রীরা খুব অ্যাটেন্টিভ, এখানে ইজ ব্যবহার করেছি কারণ একসাথে সবাই মনোযোগ দিচ্ছে, যেমন আপনারা এখন একসাথে মনোযোগ দিচ্ছেন। আবার বলছি যে দ্য ক্লাস আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস। ওকে, তাহলে ক্লাস দুইটা ভাগে ভাগ হয়ে গেলে যে বিভক্তি বোঝালাম, এখন কিন্তু আর হবে। তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইজও হতে পারে, আর বিভক্তি বোঝালে আর হবে। তো আপনারা যে নোট পাবেন, পিডিএফ কপি পাবেন, সেখানে কিন্তু এগুলো খুব সুন্দর করে আছে। সবাই আলোচনাটা কিন্তু মজা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আপনাদের মাথা থেকে এটা ছুটে যাবে। সো আলোচনাটা, লেকচারটা আবার দেখবেন, পুরো লেকচারটা আবার দেখবেন, দেন যে আপনাদেরকে যে পেপার দেওয়া হবে বা যে পিডিএফ কপি পাঠানো হবে, যাই পাঠানো, সেটা কিন্তু আপনারা যত্ন করে পড়বেন। আর হয়তো কিছু টুকটাক কারেকশন থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক, টাইপ মিস্টেক থাকতে পারে, আমরা আগামী ক্লাসে সেগুলো কারেকশন করে দেবো। ওকে, তো অনেকেই আমাদের কালেকটিভ নাউনের এক্সাম্পল পাঠাচ্ছে, থ্যাংক ইউ। যেমন শোলটা লিখেছে SHOL, শোল, শোল অফ ফিশ, এক ঝাঁক মাছ, তারপরে বাঞ্চ অফ গ্রেপস, তারপরে খুব সুন্দর, সবাই লিখছেন। সো ইট সিমস দ্যাট ইউ আর ভেরি সিনসিয়ার, ইউ আর রিয়েলি পেইং ইউর অ্যাটেনশন টু দ্য ক্লাস। সেই জন্য আমি আপনাদেরকেও আমাদের টিচার্স প্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তো এখন আমরা 1 মিনিটের জন্য একটু রিফ্রেশমেন্ট করব। আপনাদেরকে আমি এখন 2 লাইন গান শোনাবো, ঠিক আছে? আপনারা লিখতে থাকেন আর আমি এই ফাঁকে আপনাদেরকে 2 লাইন গান শোনাবো, ঠিক আছে? তারপর আমরা আবার আলোচনায় ঢুকবো। এখন আমাদের সময় হয়ে গেল 9টা 37। আমরা ইনশাল্লাহ আরো হয়তো 20-25 মিনিট আমরা ক্লাস করব। তো এই ফাঁকে আমরা একটু রিফ্রেশমেন্ট করব। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া, সাগরে ভাসাহিয়া, সেই যে চইলা গেল ফিরায় আইলো না, পিতায় আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরায় আইলো না, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না,
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। মাকে নিয়ে গান করলাম, এর পেছনে একটা কারণ আছে। আমি আপনাদের কাছে একটি ড্রিম চাই আজকে, যে সেটি হলো যে আমরা আমাদের মাকে অনেক ভালোবাসি, মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। মাদার্স ডেতে আমরা অনেক পোস্ট করি, ছবি তুলি মায়ের সাথে হাগ করি, মাকে ভালোবাসি, মায়ের সেবা করি, দাবি করি আমরা। কিন্তু মাকে একটা কিছু দিতে হবে, মাকে একটা কিছু দিতে হবে। তো সেই মাকে আমরা একটা রেজাল্ট দিতে চাই। আজকে প্রতিজ্ঞা করি আমরা নিজের সাথে, যে আমরা যদি আমাদের মায়েরকে সত্যি ভালোবাসি, আমরা এমন একটা প্রিপারেশন এই মার্চ ফরওয়ার্ডের কোচিং থেকে নেব, যে মায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি উপহার। আমরা ক্যাডার হয়ে আমরা মাকে সালাম করে মাকে জানিয়ে দেব যে মা, তোমার পদতলে আমার এই উপহার আমি পৌঁছে দিলাম, এর বেশি আমার কাছে কিছু করার নেই। সো সবাই মায়ের প্রতি রেসপেক্ট রেখে আমরা কোর্সটা করব। এবং আমাদের মায়েদের কিন্তু স্বপ্ন, মা স্বপ্ন দেখে, বাবা স্বপ্ন দেখে যে সন্তান হিসেবে আমরা একদিন প্রতিষ্ঠিত হব। আমি মনে করি যে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের মায়ের সেই আকাঙ্ক্ষা, মায়ের ঋণ তো আমরা শোধ করতে পারবো না, কিন্তু মায়ের কিছুটা স্বপ্ন যদি আমরা পূরণ করতে পারি, এটি আমাদের জন্য অনেক বড় একটা সাকসেস বলে আমি মনে করছি। এবং মার্চ ফরওয়ার্ডের যে কোচিং আমাদের চলছে, আমি মনে করি এত সুন্দর একটি কোর্স প্ল্যান করা হয়েছে, এটি আপনাদের জীবন বদলাবে। শুধুমাত্র বিসিএস আমরা কোয়ালিফাই করব, নট দ্যাট, দিস ইজ মোর দ্যান দ্যাট। এটা তার চেয়ে বেশি কিছু আমি বিশ্বাস করি। আমাদের প্রত্যেকের জীবন, নীতি, নৈতিকতা, আদর্শ, প্রতিটা জিনিসকে একেবারে ব্রাশ আপ করে ঘষে 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 শাইনি করার দায়িত্ব নিয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানটা। সো সে কারণে আমিও যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারাও কোর্সটি সিনসিয়ারলি করুন, সময়টা কাজে লাগান, কারণ সময়ের 1 ফোঁড় কিন্তু অসময়ের 10 ফোঁড়। তো সেই জন্যে শান্ত নদীতে কখনো দক্ষ সাঁতারু হওয়া যায় না। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, জীবনে প্রতিটা জায়গায় চ্যালেঞ্জ মোকাবেলা করে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো কিছুই, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এই কথাটা সবাই বলেছি, আমরা শিখেছি, কিন্তু আমাদেরকে যুদ্ধ করে অ্যাচিভমেন্ট করতে হবে। হাজার হাজার ছেলে মেয়ের মাঝখানে আমি সেরাটা ছিনিয়ে নিয়ে আসবো, এটা আমার টার্গেট হবে। আমার প্রতিদ্বন্দ্বী যেন আমি হই, আরেকজন যেন আমার প্রতিদ্বন্দ্বী না হয়। নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। সো আমি এই মেথডে বিশ্বাস করি, এবং আমাদের অনারেবল বাদল সেল স্যারের যে বিভিন্ন কথা, ওনার যে অভিজ্ঞতা, সেগুলোকে লালন করি, পালন করি, মানার চেষ্টা করি, এবং এখনো নিজেকে অনেক সমৃদ্ধ করছি সেই কথাগুলো থেকে। তো আসুন বন্ধুরা, আমরা এখন পরবর্তী একটু সিরিয়াস আলোচনায় চলে গেলাম। এখন আমরা আলোচনায় চলে আসবো এই পর্বের আরেকটি ছোট্ট আলোচনা, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। বন্ধুরা, আমরা বলেছিলাম যে কালেকটিভ নাউনের পেটের ভেতরে অনেকগুলো বাচ্চা আছে। তো বাচ্চাগুলো হলো যে কমন নাউন। হ্যাঁ, কালেকটিভ নাউনের ভেতরে কমন নাউনগুলো জমা থাকে, এগুলোকে একত্র করেই বলা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকশন। এখন আবার উল্টো আছে। উল্টো কি? যে ম্যাটেরিয়াল নাউন থেকে আবার কিছু বাচ্চা পয়দা হয়, সেগুলো কি? সেগুলো হচ্ছে কমন নাউন। দেখেন, কালেকটিভ নাউনের ভেতরে কমন নাউন থাকে, আবার ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউনের জন্ম হয়। কি অসাধারণ ব্যাপার! কালেকটিভ নাউনের ভেতরে থাকে কমন নাউন, আর ম্যাটেরিয়াল নাউন থেকে জন্ম হয় কমন নাউনের। ম্যাটেরিয়াল নাউন থেকে জন্ম হয় কমন নাউনের। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? যেমন গোল্ড, সোনা, GOLD। সবাই কমেন্ট বক্সে লিখুন, গোল্ড হচ্ছে সোনা। তাহলে এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা সলিড গোল্ডের কথা বলছি। তাহলে গোল্ড থেকে কি কি বাচ্চা পাবো, কমন নাউন পাবো? আমরা গোল্ড থেকে পাবো রিং। হ্যাঁ, রিং, এই যে রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার। হ্যাঁ, তারপরে গোল্ড থেকে আমরা পাবো নেকলেস। হ্যাঁ, নেকলেস। আমরা পাবো ইয়াররিং, আমরা পাবো নোজ রিং, আমরা আরো অনেক কিছু পাবো গোল্ড থেকে। তাহলে গোল্ডের তো নৌকাও বানানো হয় এখন। হ্যাঁ, অনেক কিছু বানানো হয়, সব প্রতীক বানানো হয়। সো গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সলিড গোল্ড, এটা আমাদের যে ফান্ডামেন্টাল থিং। ম্যাটেরিয়াল নাউন। আর গোল্ড থেকে আমরা কিছু জিনিস বানাবো, সেটা হচ্ছে রিং, নেকলেস, ইয়াররিং, নোজ রিং, হাবি জাবি, যত কিছু বানানো যায় সবকিছু হচ্ছে কমন নাউন। আরেকটা ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আয়রন, লোহা। সো লোহা থেকে আমরা কি বানাবো? সিকল, আমরা শিকল বানাতে পারি। তারপর সিজার্স, কাঁচি। তারপর আমরা ছুরি, ছুরি, নাইফ। তারপরে গান, হ্যাঁ, গান, যে যুদ্ধ করবে। তাহলে খেয়াল করেন যে আয়রন, যে লোহা,
সেই লোহা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর সেখান থেকে আমরা বানাচ্ছি কি না হয়, মানে পবিত্র কোরআনেও তো লোহার কথা বলা হয়েছে, যে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য লোহা পাঠিয়েছি। চিন্তা করেন, সারা পৃথিবী এখন লোহা ছাড়া অচল। আমার সামনে পিছে যা আছে সব কিন্তু লোহার ভিতর উপর দাঁড়িয়ে। সো এই যে লোহা, আয়রন, এটা হচ্ছে মেটাল। এই মেটাল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে উড, যে সলিড গাছ থেকে যে কাঠ পাওয়া যায় সেটা হচ্ছে উড। সেখান থেকে আমরা কি কি কমন নাউন পাবো, বাচ্চা পাবো, যেমন বেঞ্চ, তারপর চেয়ার, টেবিল, সবকিছু, অনেক কিছু কাঠের পাওয়া যায়, জানালা দরজা সবকিছুই কমন নাউন। সো উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে কটন, তুলা, কটন থেকে আমরা কি কি পাচ্ছি, ড্রেস পাচ্ছি, আমরা ক্যাপ পাচ্ছি, অনেক কিছু কটন থেকে পাচ্ছি। তাহলে কটন হচ্ছে আমাদের মৌলিক জিনিস, এটি হলো ম্যাটেরিয়াল নাউন। ড্রেস, ক্যাপ যা আছে, যা বানাচ্ছেন সব বানান, এগুলো কমন নাউন। তারপর আছে প্লাস্টিক। এখন তো দিস ইজ দ্য এজ অফ প্লাস্টিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। একদিকে ইনফরমেশন টেকনোলজির পিছনে ছুটছি, আর প্লাস্টিক দিয়ে আমরা আমাদের 12টা বাজাচ্ছি। যাই হোক, প্লাস্টিক আমাদেরকে অনেক ক্ষতি করছে, পলিথিন আমাদের অনেক ক্ষতি করছে। সো রিসাইক্লিং প্লাস্টিক, বিশেষ করে যদি আমরা এটা খাবার দ্রব্যের সাথে আমরা এগুলোকে অ্যাটাচ করি, অনেক সমস্যা হয়, পরিবেশ ক্ষতি হয়। যাই হোক, প্লাস্টিক ছাড়া আমরা চলতে পারবো না। তো এই প্লাস্টিক যে মূল উপাদান, র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখেন, র ম্যাটেরিয়াল, এই যে বলছি ম্যাটেরিয়াল নাউন। আর এখান থেকে কি বানাচ্ছি, মাগ বানাচ্ছি, জাগ বানাচ্ছি, চেয়ার বানাচ্ছি, আলমারি, কদিন পরে প্লাস্টিকের বিল্ডিংও হবে। এখন যেমন গ্লাসের বিল্ডিং হয়, প্লাস্টিকের বিল্ডিং হবে। তাহলে গোল্ড, আয়রন, উড, কটন, প্লাস্টিক, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বন্ধুরা, আপনারা যদি কোনো ম্যাটেরিয়াল নাউনের নাম জানেন, আমাকে কমেন্ট বক্সে সবাই একটা করে ম্যাটেরিয়াল নাউনের নাম সবাই লিখুন। দেখি আপনারা কতগুলো নাম আমাদেরকে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে নাউন চ্যাপ্টারটা মোটামুটি আমি হালকার উপরে শেষ করলাম। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ে একটু কথা বলবো শেষে। সেটা হলো যে যেমন বিউটি, সৌন্দর্য, তারপরে আছে কনফিডেন্স। হ্যাঁ, যেমন বলছে কারেকশন শিখলে কনফিডেন্স বাড়ে। তো কারেকশন, কনফিডেন্স কি দেখা যায় নাকি? দেখা যায় না। কনফিডেন্স কি টেবিলের উপর বের করে রাখা যায়? যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কারিজ, সাহস। এই যে মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন ছিলেন, উনি সাহসী, সাহস ছিল, সাহস তো দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন। কিউরিয়াসিটি, কৌতূহল, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিয়ার, ভয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনার, সম্মান। আচ্ছা, ওনার কাছে, উনি খুব সম্মানিত ব্যক্তি, তার মানে কয়েক টন সম্মান আছে, সম্মান মাপা যায়? যায় না। তো দেখা যায়? যায় না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হোপ, আশা, অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, দয়া। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। ট্যালেন্ট, এই যে আপনাদেরকে বলেছি ইউ আর অল ট্যালেন্টেড, কারণ আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে। ট্যালেন্ট কি দেখা যায়? যায় না, বোঝা যায়। ট্যালেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। উইকনেস, যাদের গ্রামারে উইকনেস আছে তারা স্ট্রঙ্গার হয়ে যাবে সামনে ইনশাআল্লাহ এই ক্লাস করতে করতে। সো অ্যাঙ্গার, দ্য উইকনেস, এটা দেখা যায় না, বোঝা যায়, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাঙ্গার, রাগ, যিনি রাগ করেন। অ্যাংরি, অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাঙ্গার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আছে অ্যাংজাইটি, হ্যাপিনেস, প্রাইড। আমি যে কথাটা বলবো যে মিস্টার বাদল সৈয়দ স্যার ইজ আওয়ার প্রাইড, তিনি আমাদের গর্ব। কেন? বিকজ এই যে 2000 এখন শিক্ষার্থী ক্লাসটা করছে, হয়তো আগামীকাল সকালে দেখবো এটা 70,000 হয়ে গেছে ভিউ। তাহলে এই যে 70,000, কোনোদিন হয়তো 1 লাখ, 2 লাখ, কোনোদিন বিদেশ থেকে অনেকে ক্লাস করবে। হ্যাঁ, তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে হি ইজ আওয়ার প্রাইড। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অ্যাবস্ট্রাক্ট নাউনটা হালকা আলোচনা করলাম। আর আপনাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে খিচুড়ি বানিয়ে ফেলবো। হ্যাঁ, মানে ভাত তরকারি আলাদা আলাদা গ্রামারে খাওয়ার সুযোগ নাই। আমি খিচুড়ি বানিয়ে হচপচ করে ফেলবো, একদম সব মিক্সড আপ করে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবো আমরা সবাই মিলে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, নেভার লুজ ইউর হার্ট, নেভার লুজ ইউর কারেজ, নেভার গেট ডিসঅ্যাপয়েন্টেড। লেগে থাকতে হবে। লেগে না থাকলে কিন্তু আপনারা কখনো এখান থেকে গেইনার হতে পারবেন না। একেবারে সুপার গ্লু না, হচ্ছে ভালো কিছু দিয়ে স্যারের সাথে লেগে থাকুন, কোর্সের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে আলোচনাটি করলাম, এখন প্রায় 49 হয়ে গেছে। আমরা মনে হয় আজকে আর দীর্ঘ না করি, আমি শুধু একটা ধাঁধা পাজল দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তারপরে দু একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব, দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? আমি একটা ছোট্ট পাজল দিতে চাই, আপনাদেরকে একটু টেস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন যে পাজলটা দিচ্ছি, প্লিজ ট্রাই টু সলভ ইট। এটা দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ।
সেটা হলো শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটি সেন্টেন্স লিখেছি, এখন আন্ডারলাইন করব। বলতে হবে দ্যাট, মাই, দিস, এগুলো কোন পার্টস অফ স্পিচ? এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। কোনটি কোন পার্টস অফ স্পিচ কমেন্ট বক্সে জানিয়ে দিই। I have just given you two sentences and underlined 3 words. So please identify the parts of speech. শিক্ষার্থী বন্ধুরা সবাই পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করুন। দ্যাট, মাই, দিস, কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে দেখি। দ্যাট, প্রোনাউন, দিস, অ্যাডজেক্টিভ। আলামিন, ওয়াও। তারপরে প্রোনাউন লিখেছে অনেকে, আলী আজম, নাজমুন নাহার, সবার নাম বলতে পারলে অনেক ভালো লাগতো। মুবাশশিরা, কানিজ, রবিন, রাফসান, আকাশ, হেলেনা, বিউটি, শারমিন, বৃষ্টি দাস, তারপরে মনোয়ারা লিখেছে, নুসরাত, মারুফা, মোসাম্মদ শাহিদা খান, তারপর সাইদ মাসুম, সাইফুল ইসলাম, তারপর শাহিদা খানম, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। মোহাম্মদ কামরুজ্জামান, সুদীপ্ত রয়, ক্ষণস্থায়ী, পথচলা, রোটারিয়ান, এজেড রাসেল, দোলন চাপা, ডানা, অর্পিতা, রবিউল, তারপরে মাহি, সিগমা, এম এ হান্নান হাসিব, স্টোইক মেহতাব, মমিতা, তারপর নাজমা, সবার নাম বলতে পারছি না, প্রান্ত, মাহি, রাহি, কামরুন নাহার, ওকে, থ্যাংক ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই খুব you are really very much enthusiastic and strong, also stronger than me. আমার চেয়ে অনেক অনেক স্ট্রঙ্গার। সো আমি আপনাদেরকে যে কথাটি বলবো যে এখানে 3টি ওয়ার্ড আছে, এগুলো কোন কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত, এখন আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আসুন তাহলে, সেটি হলো, লুক এট দিস, দ্যাট ইজ মাই বুক। আপনারা অনেকে কিন্তু কারেক্ট অ্যান্সার করেছেন, মানে ইন্টেলিজেন্ট বোঝা যাচ্ছে, বা কি বলবো আমাকে আপনাদেরকে, যে ইউ আর রিয়েলি নলেজেবল, ওকে, ওয়াইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট, দ্যাট হচ্ছে সাবজেক্টের পরিবর্তে, মানে বুকের পরিবর্তে দ্যাট এসেছে, তাহলে এটা একটা প্রোনাউন। এটা সিম্পল, ভেরি সিম্পল ইংলিশ। দ্যাট হচ্ছে একটি প্রোনাউন, তাহলে আমরা প্রোনাউন লিখলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে বুক, আমরা জানি যে বুক হচ্ছে নাউন। আপনারা অনেকে লিখেছেন মাই একটি প্রোনাউন, কিন্তু এখানে মাই প্রোনাউন নয়, আলাদাভাবে মাই একটি প্রোনাউন। কিন্তু যখন সে নাউনের সাথে জুটি বাঁধবে, যখন সে নাউনকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে, নাউনের সাথে জোড়া বাঁধবে, পেয়ার হবে, তখন সে নাউনের সাথে থাকার কারণে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমি কিন্তু আগে শুরুতেই এই আলোচনাটা করেছিলাম, নাউনের সাথে থাকলেই বাবা তুমি নাউনের বন্ধু, তুমি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যদি আর কোনো ওয়ার্ড থাকে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এখানে দ্যাট হচ্ছে প্রোনাউন, আর বুক নাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা ভার্ব, আর মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু শুধু সিঙ্গেল মাই হচ্ছে, এটাকে আমরা প্রোনাউন বলতে পারি, পজিটিভ প্রোনাউন অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে দ্বিতীয় বাক্যটা দেখেন, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং, গল্পটি মজার। তাহলে মজার হলে গল্পটির আমার কেমন লাগলো? ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, এটার দরকার নেই, আমরা এখানে আসি। স্টোরি হচ্ছে নাউন, আমরা জানি যে কোনো একটি গল্প বাংলায় সেটিকে ইংরেজিতে স্টোরি বলা হয়, এটি নাউন, কমন নাউন। কিন্তু আমরা জানি দিস হচ্ছে একটি প্রোনাউন, বাট এখানে দিস কিন্তু প্রোনাউন না, কারণ সে নাউনের সাথে যুক্ত হয়ে গেছে। তো যেহেতু কোনো প্রোনাউন বা যে কোনো কিছু নাউনের সাথে যখন অ্যাটাচ হয়ে যায়, একটা পেয়ার হয়ে যায়, জোড়া হয়ে যায়, তখন সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো দিস হচ্ছে এখানে
অ্যাডজেক্টিভ, কিন্তু ব্যক্তিগতভাবে সে একটি প্রোনাউন। কিন্তু এখন যেহেতু সে নাউনের সাথে জোড়া বেঁধেছে দিস স্টোরি, সে অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে বন্ধুরা এই হলো আলোচনা। আরেকটি বিষয় একটু বলে নিতে চাই, সেটি হলো আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আমার অনলাইন স্কুলগুলোর নাম কি। আমি অনলাইন স্কুলগুলোর নাম দিয়ে দিচ্ছি, আপনারা যদি কখনো সময় পান ওখানে কিছু ভিডিও আছে, অফ টাইমে দেখতে পারেন। সেগুলো আমি নাম দিয়েছি, যেমন আমি একটি গ্রামারের একটি ভিডিও দেই, মাঝে মাঝে ক্লাস নেই, সেটি হচ্ছে বদরুল দ্য চেঞ্জ মেকার। আর স্পোকেনের একটি ক্লাস নিয়ে থাকি আমি, সেটা হচ্ছে বদরুলস ইংলিশ। বন্ধুরা, তো গ্রামারের জন্য আমি যে ক্লাসটা নেই বদরুল দ্য চেঞ্জ মেকার, এটি সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন পেজটি। আর স্পোকেন ইংলিশের জন্য আমি যে পেজে ক্লাসটা নেই বদরুলস ইংলিশ, এটি আজকে 2 লাখ আমাদের মেম্বার হয়েছে, এখানেও প্রায় 1 লক্ষের উপরে মেম্বার রয়েছে। আর আমার একটি প্যারেন্টিং বিষয়ক পেজ আছে, আমাদের অনারেবল বাদল সৈয়দ স্যারও সেখানে কথা বলেছেন, একবার আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, গার্ডিয়ানদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটি হলো এমবি সুপার কিডস। এই পেজটি বাংলাদেশের সবচেয়ে বড় প্যারেন্টিং বিষয়ক ফেসবুক পেজ। এই 3টি পেজে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি। তো আপনাদের এগুলো আমি জাস্ট ইনফরমেশনের জন্য দিলাম, যদি কখনো সময় থাকে, অফ টাইম থাকে, আপনারা এই ক্লাসগুলো ভিডিওগুলো দেখতে পারেন, এগুলোতে হয়তো আপনারা কিছুটা উপকৃত হবেন। তবে হ্যাঁ, আমি যে কথাটা যেই জায়গাটায় আপনাদেরকে বেশি ফোকাস করতে চাই সেটি হলো যে আমরা এখানে বিসিএস এর প্রিপারেশনের জন্য যে ধারাবাহিকতা করা হয়েছে, আপনারা কখনো এই ট্রেন থেকে চ্যুত হবেন না। যদি চ্যুত হন ইউ মাস্ট বি লুজার। এবং জীবনে আমি বাদল সৈয়দ স্যারের একটা কথা আমার খুব মনে লেগেছে, আজকে বলতে চাই কথাটা, সেটা হলো যে সৌভাগ্যের ট্রেন কিন্তু স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না। অতএব কেউ যদি নেমে যায় সে বরবাদ, আর কেউ যদি উঠতে দেরি করে সেও লুজার। অতএব আপনারা কিন্তু সবাই এই যে ট্রেন অফ ফরচুন, সৌভাগ্যের ট্রেনে উঠে পড়েছেন, যেটা চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের অনারেবল স্যার, এবং আমরা তার সাথে সাপোর্টিং এ আমরা আছি, আমরাও কাজ করছি ওনার সাথে, ওনার যে পরিকল্পনার আওতায়, এবং আমাদের ওবায়দুল্লাহ স্যার এটি কোঅর্ডিনেট করছেন। তো এই ট্রেনে আপনারা উঠেছেন, প্লিজ মাঝখানে জাম্প দেবেন না। অনেকেই এই কাজটা করে, কোর্সের মাঝখানে ছুটে যায় অ্যান্ড দে নেভার কাম ব্যাক। আর যখনই কাম ব্যাক করে তখন কিন্তু ট্রেনে স্টেশন থাকে না। তো একটি কথা আমরা মনে রাখবো যে প্রতিটি মানুষ হচ্ছে সুপ্ত প্রতিভা, প্রতিটা মানুষ সুপ্ত প্রতিভা, প্রতিটা মানুষ যে ডরমেন্ট ট্যালেন্টেড বলা হয়, যে সুপ্ত জিনিয়াস। সো প্লিজ জেগে উঠুন এবং ছুটতে থাকুন, কারণ স্থিতিতে মরণ, গতিতেই জীবন। ইনশাল্লাহ আমরা গতিতেই থাকবো, ছুটতে থাকবো। আর এই যে আপনারা 2 ঘন্টার প্রায় কাছাকাছি সময় ক্লাস করেছেন আনন্দের সাথে, এবং এখনো শত শত কমেন্ট পোস্ট হচ্ছে, আমি সবার প্রতি আই এম রিয়েলি গ্রেটফুল। এবং আই ক্যান সি দ্য লাইট অফ হোপ। আমি আশার আলো দেখতে পাচ্ছি। সবাই আমাদের যে মার্চ ফরওয়ার্ড যে আপনাদের গ্রুপটা রয়েছে, যেখানে আপনারা পোস্ট করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, গ্রুপটাতে সবাই বেশি বেশি যারা নলেজেবল ফ্রেন্ডস তাদেরকে কানেক্ট করেন, তারাও যেন এইটার সুবাতাসটা তারা গ্রহণ করতে পারে। পেজে তাদেরকে কানেক্ট করেন, লাইক দিতে বলেন। সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, এবং আমরা একটা শিক্ষিত জাতিতে পরিণত হতে চাই। আমরা নীতি নৈতিকতা আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ক্লাস করতে চাই, এগিয়ে যেতে চাই। আর বন্ধুরা, আপনারা অবশ্যই গ্রুপে যে শিডিউলগুলো দেয়া হয় সেই শিডিউলগুলোকে আপনারা ধারাবাহিকভাবে নিয়মিত ওয়াচ করবেন, যে কোন নোটিশটা কখন দেওয়া হচ্ছে, কোনটা পিন করা আছে। প্রয়োজনে একজনের সাথে শেয়ার করে জেনে নেবেন, এবং পেজও ভিজিট করবেন, আপনারা গ্রুপেও নিয়মিত ভিজিট করবেন। আই থিঙ্ক যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, টাচে থাকবেন। সেই জন্য বলা হয় প্লিজ কিপ ইন টাচ অ্যান্ড স্টে ওয়েল। ওকে, যোগাযোগে রাখুন, সাথে থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আগামী দিন থেকে যে ক্লাসগুলো হবে আপনারা শিডিউল অনুযায়ী ফলো করবেন। আর আবারও আমি আজকের এই সেশন থেকে আমাদের অনারেবল বাদল সৈয়দ স্যারকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এত সুন্দর একটি অনুষ্ঠান
আয়োজন করার জন্য এবং আমাদের অনারেবল কোঅর্ডিনেটর এবং আরো যারা স্যাররা ক্লাস নেবেন, ম্যামরা ক্লাস নেবেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিও তাদের একজন হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আই হোপ আই উইল সি ইউ অ্যাগেন ওয়ান্স অ্যাগেন ইন অ্যানাদার ক্লাস, এবং আমরা আরো মজা করে করে ইংরেজি শিখবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। অফকোর্স সি ইউ অ্যাগেন ইন নেক্সট ক্লাস। আনটিল দেন, আল্লাহ হাফেজ। Please stay home and stay safe and keep in touch. Take care. Allah Hafiz. Bye bye.